আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আমি এবং রিমন তোমাদের সাথে রয়েছে। সো আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো যারা আছো। অ্যাকাউন্টিংয়ের আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ, তাই নাকি রিমন? হিসাব সমীকরণ এই টপিকটা থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলোতে একটা প্রশ্ন অবশ্যই থাকে। সো প্রশ্নগুলো এতটাও সহজ না, অনেক কঠিন, এবং ম্যাথগুলো তোমরা হয়তো কনফিউশনে পড়ে যাবে ম্যাথগুলো আনসার করতে গিয়ে। ম্যাথ থেকে পড়াবো আজকের লাইভ ক্লাসটা। গত দুইটা ক্লাস আমি যে দুইটা ক্লাস নিয়েছিলাম সেগুলো ছিল সম্পূর্ণ বেসিক এবং থিওরি, এবং গতকালকে রিমন কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন এসেছিল বিগত 23-24 সরি 22-23 সেশনে, সেটা কিন্তু সলভ করেছে। সো আজকে কিন্তু আমরা টপিক ভিত্তিক, অর্থাৎ আজকে আমরা পড়বো হিসাব সমীকরণ। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসিতে এই টপিক থেকে যদিও তেমন একটা কোশ্চেন আসে না, কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু বেশিরভাগ সময় এই টপিক থেকে কোশ্চেন এসে থাকে। তোমরা যারা যুক্ত হচ্ছ আজকের অ্যাকাউন্টিং ক্লাসে, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ। দ্রুত দ্রুত একটু জয়েন করে ফেলো সবাই। আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ। কেমন? একটু দ্রুত জয়েন করে নাও। এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে। তাবাসসুম আলম রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। বাকিরাও একটু দ্রুত জানিয়ে দাও কে কোন জায়গা থেকে আছো এবং আমাদের সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে, এবং তোমাদের অ্যাডমিশন জার্নিটা কেমন যাচ্ছে আমাদের পড়ালেখার সাথে। সো তোমরা জেনে খুশি হবে, আমাদের সাথে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, তোমাদের সবার সাথে পরিচয় করে দেবো আস্তে আস্তে ইনশাল্লাহ। সো তাদের আমরা 5 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের যে অফার চলছে সেই অফার 50% অফারে কিন্তু ভর্তি চলছে। তোমরা যারা এখনও ভর্তি হও নাই 50% অফারে, তোমরা কিন্তু চাইলেই যাদের কাছে এই 5 তারিখের মধ্যে তোমাদের যদি 2500 টাকা না থাকে, 2500 টাকা আমাদের 50% ডিসকাউন্টের কোর্সটা না থাকলে তোমরা কিন্তু 1000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করে রাখতে পারবা, বুঝছো? অর্থাৎ তোমাদের যদি এখন আপাতত হাতে টাকা না থাকে তোমরা কিন্তু ভর্তিটা কনফার্ম করে রাখতে পারবা মাত্র 1000 টাকা পেমেন্ট করার মাধ্যমে। আচ্ছা, বাকি একটু জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে, দ্রুত জানাবা। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে দ্রুত আমাদেরকে জানাবা। আমরা আজকে পড়বো হিসাব সমীকরণ, ঠিক আছে? হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করবো, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে প্রায় এখানে 20 জনের মতো আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করে দাও, এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও, নিজের ওয়ালে অন্তত পক্ষে একবার শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। রিমন, তুমি ততক্ষণ কিছু বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আপনারা জানেন আমরা একটা মিশনের মধ্যে দিয়ে আছি, আমরা হচ্ছে একটা মিশনের মধ্যে আছি। সামনে আপনাদের অ্যাডমিশন পরীক্ষা হবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে পড়ালেখা আপনাদের জন্য প্রতিদিন লাইভ ক্লাসের আয়োজন করছি, ডেলি 2টা করে। সো তার ধারাবাহিকতায় আজকে আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সমীকরণ নিয়ে আলোচনা করব, অ্যাকাউন্টিং ইকুয়েশনস। আমরা সকলে জানি অ্যাকাউন্টিং ইকুয়েশনে কতটা গুরুত্ব হয়। হিসাব বিজ্ঞানে এমন কোনো লেনদেন নাই যেটা হচ্ছে সমীকরণের প্রভাব দেখায় না। আপনি প্রত্যেকটা লেনদেনকে প্রথমে আপনারা কী করি, জাবেদাভুক্ত করি। এরপর হচ্ছে আচ্ছা হ্যাঁ, এরপরে হচ্ছে জাবেদার পরে আমরা দেখি সেটা হচ্ছে কোনটা বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে। এখন হচ্ছে বেসিক্যালি আজকে আমরা ক্লাসে এগুলোই পড়াবো। তো হচ্ছে আমরা একটু দ্রুত জয়েন হয়ে নিই, তারপর হচ্ছে আমরা যারা আমাদের ফ্রেন্ড যারা আছে তারা হচ্ছে তাদেরকে একটু শেয়ার করি, সো দ্যাট তারাও যেন অ্যাটেন্ড করতে পারে। এবার আসলে আমাদের দেশের মধ্যে মোটামুটি অনেক কিছু হয়েছে, অনেক মুভমেন্টের কারণে, বন্যা গেল, ট্র্যাজেডি, অনেকগুলো ট্র্যাজেডির কারণে মোটামুটি আমরা সকলে একটু ঠান্ডা নিথর হয়ে গেছি। অথচ আমাদের জীবনটা কিন্তু থেমে নেই, জীবনটা কিন্তু চালাতে হবে। সামনে আমাদের জন্য হচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সো গত বছর যেরকম এই সময় স্টুডেন্টদের মধ্যে যে স্পৃহা ছিল, এবছর একটু কম। সো আমাদেরকে অবশ্যই একটু আমাদের স্পৃহা বাড়াতে হবে, কারণ জীবন কখনো থেমে থাকবে। দেশের এই যে ক্রান্তি লগ্নে আপনি দেশের মানুষের পাশে দাঁড়াতে চান, আপনাকে অবশ্যই আগে ফার্স্ট অফ অল অনেক কোয়ালিফাইড হইতে হবে, আপনাকে অনেক স্ট্রং হতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে এই একটা অফারের কথা মনে হয় আছে স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে তোমরা যারা আজকে সর্বোচ্চ শেয়ার মেনশন করবা আজকের এই ক্লাসটা, তাদের জন্য আমাদের যে নোটবুক আছে, অ্যাকাউন্টিংটা নাম, অ্যাকাউন্টিংয়েরটা নাম, এটা অ্যাকাউন্টিং না, এই যে অ্যাকাউন্টিংয়ের যে আমাদের যে কনসেপ্ট বুক, যেটা তোমাদের এই তোমরা যারা কোর্সে ভর্তি হবে আমাদের তাদেরকে দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্টে আমরা এরকম একটা কনসেপ্ট বুক দিব। সো এই অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট বুকটা আজকে তোমরা ফ্রিতে পাবা, যে হচ্ছে সর্বোচ্চ শেয়ারটা ক্লাসটা শেয়ার করবে বা মেনশন করবা। সো সর্বোচ্চ শেয়ার মেনশন করো, মানে তোমার যারা বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার মেনশন করে দাও, অন্ততপক্ষে তোমার ওয়ালে শেয়ার করো এবং মেনশন করো
অবশ্যই তোমার ওয়ালে শেয়ার রাখবে এবং হচ্ছে মেনশন করে দিবা 5-10 জন 20 জন যতজন পারো, তাহলে কিন্তু তোমাদেরকে এই কনসেপ্ট বুকটা দেওয়া হবে, যে সবচেয়ে বেশি করবে তাকে এই কনসেপ্ট বুক, এখান থেকে একটা কনসেপ্ট বুক আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব, ঠিক আছে? সো দ্রুত করো, যারা আছে দ্রুত করো এবং হচ্ছে রিমার্ক শুরু করে দাও। আমার একটা ক্লাস আছে 8টায় তোমাদের সাথে হয়তো 26-এর যারা পরীক্ষা তাদের একটা ক্লাস আছে, সেজন্য আমি আজকে রিমনের সাথে জয়েন করতে পারতেছি না। সো রিমন ক্লাসটা কন্টিনিউ করবে। রিমন শুরু করো ইনশাআল্লাহ। একটু পরে ভাইয়া কেন যখন ক্লান্ত ভাইয়াকে ডাকবো। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে, আমরা অলরেডি বলা হয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ। আমরা অনেকক্ষণ অনেক কথা বলেছি, আমরা এখন আর কোনো কথা বলবো না, আমরা এখন ডিরেক্টলি আমাদের হচ্ছে যে ক্লাসে চলে যাব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে হিসাব সমীকরণ। আমরা মনে রাখবেন, যারা আমরা অ্যাডমিশন পরীক্ষার্থী আছি, আমাদের প্রত্যেককে হচ্ছে যখন আমরা অ্যাকাউন্টিং পড়বো, আমরা ট্রাই করব অ্যাকাউন্টিংয়ের বাংলা নামগুলোর পাশাপাশি ইংরেজি নামগুলো হচ্ছে টুকটাক দেখার জন্য। কারণ আমরা বিগত সালের প্রশ্নগুলোতে দেখতে পেয়েছি স্যাররা হচ্ছে মাঝে মাঝে ইংরেজি নামগুলো হচ্ছে ইউজ করে। যেমন মনে করেন যে হচ্ছে এই যে এখানের মধ্যে হচ্ছে সমীকরণের বাংলা এই যে ইংরেজি হচ্ছে ইকুয়েশনস। তারপর মনে করেন যে হচ্ছে যেমন সরল রৈখিক পদ্ধতি, এটার ইংরেজি নাম হচ্ছে স্ট্রেট লাইন মেথড। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ নিয়ে আমাদের সবার ধারণা আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন কি এবং বা সমীকরণ কি। আমরা জানি সমীকরণ মানে হচ্ছে A = L + OE। এটাতে আমাদের কারো কোনো সন্দেহ নেই অথবা কারো কোনো দ্বিমত নেই। বাট আমরা এমন কিছু বিষয় পড়বো যে বিষয়গুলো আমরা বিগত বছরগুলোতে বা হচ্ছে আমাদের বিগত জীবনে আমরা পড়িনি, আমরা ওই বিষয়গুলো পড়বো যেগুলো আমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে যে প্রশ্নগুলো আমাদের অ্যাডমিশনে আসতে পারে সম্ভাব্য, সেগুলো নিয়ে একটু কয়েকটা পয়েন্ট দেখি। একটু খেয়াল করেন স্যার এটা হচ্ছে হিসাব বিজ্ঞান, যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ। মনে রাখবেন এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এখান থেকে প্রত্যেক বছর মিনিমাম 1টা থেকে 2টা প্রশ্ন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন তো আসবে, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটার গুরুত্ব অনেক বেশি। আপনারা একটু পরে যখন আমাদের সাথে ক্লাসে জয়েন হবেন অবশ্যই দেখবেন। ওকে, শুরু করা যাক। দেখেন স্যার, হিসাব সমীকরণ কাকে বলে? যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদানসমূহ তথা সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের মধ্যকার সম্পত্তির প্রকাশ পায় তাকে হিসাব সমীকরণ বলে। আমরা সকলে জানি হিসাবের শ্রেণী হচ্ছে কয়টা, হিসাবে বার্ষিক এডমিশনের জন্য ক্লাস। আচ্ছা, ওকে, দেখেন হিসাব সমীকরণ হচ্ছে মেইনলি হচ্ছে হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। কয়টা? 5টা। সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এই 5টা হিসাব। এখন দেখেন এই প্রত্যেকটা হিসাব যখন সংগঠিত হয়, প্রত্যেকটা হিসাব আমাদের হচ্ছে ব্যবসায়ের হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আর যখন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তখন সমীকরণের মধ্যে পরিবর্তন হয়। এখন তাহলে স্যার হিসাব সমীকরণ কাকে বলে? একদম সিম্পলি, এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। হিসাব সমীকরণ কি? তখন আপনারা বলতে পারবেন কি হিসাব সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদান সমূহ। আর্থিক অবস্থার উপাদান কয়টা? এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলোর মধ্যকার সম্পর্ক প্রকাশ পায়, এটাকে মেইনলি বলা হয় সমীকরণ। ওকে, তাহলে একটা পয়েন্ট শেষ। এরপরে কি স্যার দেখেন এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, একটু সবাই খেয়াল করেন এই পয়েন্টটা। হিসাব সমীকরণের একটি, দেখেন হিসাব সমীকরণের একটি নির্দিষ্ট সময় বিন্দু, স্যার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটা নির্দিষ্ট সময়কাল এবং সময় বিন্দু মনে রাখবেন। এই প্রশ্নগুলো আপনারা হচ্ছে অ্যাডমিশনে অনেক বেশি ফেস করবেন। দেখেন একটা হচ্ছে, একটু খেয়াল করেন, একটা হচ্ছে কি সময়কাল, স্যার দেখেন একটা হচ্ছে বিন্দু, একটা হচ্ছে কি সময় বিন্দু, আর হচ্ছে কি সময়কাল। সময়কাল খুব ইম্পর্টেন্ট স্যার। একটা হচ্ছে কি সময় বিন্দু, আর হচ্ছে সময়কাল। মনে রাখবেন স্যার, আর্থিক অবস্থার বিবরণী বা হচ্ছে হিসাব সমীকরণ এগুলো সবগুলো সময় বিন্দুর জন্য, অর্থাৎ হচ্ছে একটা নির্দিষ্ট তারিখ বা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা হয়। কথা বুঝতে পারছেন? এরপরে এটার কার্যকারিতা থাকে না। অর্থাৎ আপনি মনে করেন যে আজকে যাচ্ছেন আপনি আপনার ব্যবসার মধ্যে আর্থিক অবস্থা বিবরণী জানতে, তখন আপনাকে হিসাব সমীকরণের যে A = OE এই ইকুয়েশনটা সলভ করতে হবে। তাহলে এটা নির্দিষ্ট, তাহলে এটা ইম্পর্টেন্স কেন? একটা সময় নির্দিষ্ট বিন্দুর জন্য এটা কি কার্যকর হয়। এই যে তাহলে হিসাব সমীকরণ একটা নির্দিষ্ট সময় বিন্দুতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ। সময় বিন্দু খুবই ইম্পর্টেন্ট স্যার। নির্দিষ্ট সময়কাল মানে হচ্ছে 3 বছর, মনে করেন যে 1 মাস, 2 মাস, 3 মাস, এরকম মানে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে একটু লম্বা সময়। আর সময় বিন্দু মানে হচ্ছে যে সময় আপনি এই যে আমাদের টোটাল ম্যাথটা করতেছেন অথবা আর্থিক অবস্থা বিবরণীটা করতেছেন, ওই সময়ের জন্য এটা কার্যকর হবে। ওকে, এরপরে স্যার খেয়াল করেন এখানের মধ্যে হিসাব সমীকরণকে উদ্বৃত্ত সমীকরণও বলা হয়। এখন কথা হচ্ছে কেন এটাকে উদ্বৃত্ত সমীকরণ বলা হয় স্যার? এখন কথা হচ্ছে উদ্বৃত্তপত্র মানে কি? আমরা ছোট থেকে পরিচিত দুইটা জিনিসের, একটা হচ্ছে কি আয় বিবরণী, একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার স্যার?
আয় বিবরণী মানে হচ্ছে যেখানে আয় এবং ব্যয়গুলো হচ্ছে কি করা হয়, ইনক্লুড করা হয়। আর আর্থিক অবস্থা বিবরণী কোনগুলো, সেটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, যেটা সবার কাছে ভয় লাগে। আমরা মনে আছে আমরা ছোট থেকে পড়েছি দুইটা জিনিস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আয় বিবরণী, আর একটা হচ্ছে কি আর্থিক অবস্থা বিবরণী। আয় বিবরণী কাজ কি, যেখানে আয় এবং ব্যয়গুলো ইনক্লুড করে, আর আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ আর হচ্ছে দায়, মালিকানা সত্ত্ব, অর্থাৎ L+OE। কথা বুঝতে পারছেন? আপনারা যদি চিন্তা করেন আমরা দুইটা জিনিস সলভ করি কোথায়, আর্থিক অবস্থা বিবরণী, সেটা হচ্ছে কি L+OE। তার মানে স্যার দেখেন এই যে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ইকুয়ালস টু L+OE, এই জিনিসটা আসলে এক্স্যাক্টলি সলভ করা, এই জন্য হিসাব সমীকরণকে কি নামে ডাকা হয়, উদ্বৃত্তপত্র সমীকরণ। কেমন? তাহলে স্যার আর্থিক অবস্থা বিবরণী আর একটা নাম আমরা কি পেয়েছি, উদ্বৃত্তপত্র, মনে থাকবে? তাহলে আর্থিক অবস্থার বিবরণীর আর একটা কাজ কি বলুন তো, তাহলে স্যার মনে থাকবে, তাহলে আর্থিক অবস্থা বিবরণী আরেকটা নাম হচ্ছে কি, উদ্বৃত্তপত্র। ওকে, তাহলে এই জন্য যেহেতু আর্থিক অবস্থা বিবরণীতে আমরা সেম কাজটা করি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বকে আমরা যোগ করি। আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী যখন সম্পত্তির পাশ এবং দায় মালিকানা সত্ত্বের পাশ যখন মিলে যায় তখন বলি যে আমাদের ম্যাথটা হয়েছে। সো এই জন্য আর্থিক অবস্থা বিবরণীকে কি নামে ডাকা হয়, উদ্বৃত্তপত্র সমীকরণ নামে ডাকা হয়। এরপর স্যার দেখেন হিসাব সমীকরণের মূল ভিত্তি কি স্যার, মূল ভিত্তি, অর্থাৎ যেটার উপর হচ্ছে এটা প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। কেমন? আচ্ছা এখানে একটু করে বলে দিই, একটু সুন্দর করে বলে দিই। দেখেন স্যার, অনেকে ভুল করে, অনেকে মনে করে হিসাব সমীকরণটা হচ্ছে লুকা প্যাসিওলি কর্তৃক প্রদত্ত। মনে রাখবেন এটা মিথ্যা কথা এবং ভুল কথা এবং আপনাদের ভুল ধারণা। হিসাব লুকা প্যাসিওলি হচ্ছে দুতরফা দাখিলা, এই যে নীতিটা প্রদান করে। হিসাব বিজ্ঞানের মূল নীতি হচ্ছে কি, দুতরফা দাখিলা পদ্ধতি। আর এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে হচ্ছে হিসাব সমীকরণটা প্রতিষ্ঠা করে। কে প্রতিষ্ঠা করে? আমেরিকান হিসাববিদগণ। মনে থাকবে স্যার? তাহলে স্যার বলুন তো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার, খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা পারবো না কিন্তু পরীক্ষায় আসলে। স্যার খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখেন হিসাব সমীকরণ যদি বলে কে প্রদান করে, তাহলে আমেরিকান হিসাববিদগণ। কেমন স্যার? আমেরিকান অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই যে অ্যাসোসিয়েশন, AAA। দেখেন হিসাব সমীকরণ কে প্রদান করে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। হিসাব সমীকরণ কে প্রদান করে? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে হিসাব সমীকরণ প্রদান করে। তাহলে এই হিসাব সমীকরণটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়? দুতরফা দাখিলা পদ্ধতি, যে উপর ভিত্তি করে। দুতরফা দাখিলা পদ্ধতি কে প্রদান করে? লুকা প্যাসিওলি। আর দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রতিষ্ঠা। ওকে ডান। স্যার এবার খেয়াল করো, এই হিসাব সমীকরণের মূল ভিত্তি হলো এটা। এরপর দেখেন, তাহলে এখানের মধ্যে সিম্পল আমরা জানি সম্পদ এবং দায়ের যোগফল একই হবে। আমেরিকান হিসাববিদগণ এটা প্রতিষ্ঠা, এটা আমরা করে ফেলছি অলরেডি, আলহামদুলিল্লাহ ডান। এরপরে স্যার আমাদের জন্য কি অপেক্ষা করতে, সেটা হচ্ছে কি, এই যে হিসাব সমীকরণ, এই জিনিসটা আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে আসতেছি, একটু সবাই খেয়াল করেন। এটা একটু জানো, এলিমেন্টস অফ ইকুয়েশন বা হিসাব সমীকরণের উপাদান। স্যার দেখেন মৌলিক হিসাব সমীকরণের উপাদান হচ্ছে তিনটা, আমরা সবাই জানি। L+OE, অর্থাৎ দায়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ক্লিয়ার স্যার? এটা নিয়ে কি আমাদের কারো হচ্ছে দ্বিমত আছে? কারো দ্বিমত নাই। এবার স্যার খেয়াল করেন, বর্ধিত সমীকরণের উপাদান কয়টা? 6টা। বর্ধিত মানে হচ্ছে আমার এই যে মৌলিক হিসাব সমীকরণ, এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি আরো কয়টা জিনিস পাবো? আরো এক্সট্রা আরো 3টা জিনিস পাবো। এক্সট্রা 3টা জিনিসগুলো একটু দেখি, সবাই খেয়াল করেন। এই যে আমি যদি এই যে ওই কে যদি ভাঙি, ওই কে ভাঙলে আমরা আরো 4টা জিনিস পাই। সেটা হচ্ছে কি, C+R-D। মনে থাকবে স্যার? খুবই ইম্পর্টেন্ট স্যার। ওই কে ভাঙলে আরো কয়টা জিনিস পাওয়া যায়? আরো 4টা জিনিস পাওয়া যায়। ক্যাপিটাল পাওয়া যায়, রেভিনিউ পাওয়া যায়, এক্সপেন্স ব্যয় পাওয়া যায় এবং উত্তোলন পাওয়া যায়। ক্যাপিটাল, সি হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ, মানে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, তারপর হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আয়, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, আর ড্রয়িংস মানে হচ্ছে কি উত্তোলন। তাইলে স্যার মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? খুবই ইম্পর্টেন্ট স্যার। দেখেন মালিকানা সূত্রের উপাদান কয়টা স্যার বলেন তো? উপাদান হচ্ছে 4টা। কেমন? কি কি স্যার বলেন তো? ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং। ডান, আলহামদুলিল্লাহ ডান। ওকে, আমরা তাহলে যদি বলা হয় মৌলিক, পরীক্ষা যদি আসে মৌলিক উপাদান কয়টা হিসাব সমীকরণ, তখন হবে 3টা। আর যদি বলা বর্ধিত কয়টা, তখন হবে 6টা। ক্লিয়ার স্যার? যদি বলে হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা? 3টা। বর্ধিত বললে কয়টা? 6টা। আর 6টা অলরেডি আমরা আলহামদুলিল্লাহ করে ফেলছি। এখন এটাকে যদি আমি একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই, একটু খেয়াল করেন সবাই, এদিকে একটু তাকান। দেখেন সমীকরণ আমরা জানি ব্যবসার অনেকগুলো টাইপ থাকতে পারে, অনেকগুলো টাইপ। সবচেয়ে মেইনলি 3টা টাইপ হচ্ছে এক মালিকানা, অংশীদার, কোম্পানি। কথা বুঝতে পারছেন স্যার? খেয়াল করেন। এখন স্যার এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে L+OE, অংশীদারির ক্ষেত্রে হচ্ছে L+P। পি মানে হচ্ছে পার্টনার্স ইকুইটি। মনে থাকবে স্যার? এখানে দেখেন এটা হচ্ছে ওনার্স ইকুইটি, একজনের জন্য। মনে রাখবেন স্যার? আপনাকে যদি বলা হয় নিচের কোনটি, খুবই ইম্পর্টেন্ট, নিচের কোনটি
অংশীদারি ব্যবসায়ের হিসাব সমীকরণ, তাইলে অংশীদারি ব্যবসার হিসাব সমীকরণ আর মালিকানা ব্যবসার হিসাব সমীকরণ কিন্তু এক না। এক মালিকানা ব্যবসার হিসাব সমীকরণ হচ্ছে A = L + OE। এখানে যদি আমি একটু ফাইন্ড আউট করে দেখেন, এটা হচ্ছে কি ওই ওনার্স ইকুইটি। আর অংশীদারের ক্ষেত্রে কি হবে, এই যে পার্টনার্স ইকুইটি, মনে থাকবে স্যার, পার্টনার্স মানে হচ্ছে অংশীদারদের ইকুইটি। ওকে, এবার দেখেন এটা হচ্ছে কি L + SE। SE মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি, মানে শেয়ার মালিকদের ইকুইটি, মনে থাকবে স্যার। এটা হচ্ছে আমার কোম্পানির ক্ষেত্রে কি হবে SE, আর এখানে অংশীদার হবে PE, আর এক মালিকের ক্ষেত্রে হবে কি ওই। ওকে, ডান, শেষ। তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। এরপরে আমরা যদি নেক্সটে যদি যাই, আমরা কি দেখতে পাবো ইনশাল্লাহ। নেক্সট যদি আমরা যাই, কি রে এই সমস্যা, হোয়াট হ্যাপেন আসছে। ওকে, এরপরে স্যার দেখেন তো এরপরে কি আসতেছে, এই যে এখন স্যার আমরা দেখবো, একটু সবাই ভালো করে খেয়াল করুন, খুবই ইম্পর্টেন্ট স্যার, সমীকরণের যে পরিবর্তনটা হয়, আমরা একটু করে এটা একটু এক্সপ্লেন করি। এই জিনিসটা আমাদের একটু জানতে হবে, নাইলে আমরা বুঝবো না। এই যে ওকে স্যার দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, যেটা আপনাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে স্যার দেখেন, একটু সবাই ধৈর্য ধরে একটু দেখেন। আমি একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে দেখেন, নগদে ক্রয় 20,000 টাকা। এটা সবাই খেয়াল করুন, নগদে ক্রয় কত, 20,000 টাকা। স্যার এটা যাবে নাকি বলুন তো সবাই দ্রুত, যারা আছেন। এসএসও নিতে পারতেছি না স্যার এসএস নিতে পারবেন ইনশাল্লাহ, ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নাই। একটু কষ্ট করে একটু দেখেন, আগে দেখেন, এই যে আগে আমাকে একটু কষ্ট করে সবাই রেসপন্স করলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। আমাকে একটু কাইন্ডলি বলুন তো স্যার, নগদে ক্রয়ের যাবে নাকি। স্যার মনে রাখবেন, আমি আবারও বলতেছি, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা হয়তোবা জানেন যে বাংলাদেশের মধ্যে স্টুডেন্ট, আমি আপনাদের প্রত্যেকবার বলতেছি, সবাই মোটামুটি কেমন জানি একটু লেথার্জিক হয়ে গেছে, এনার্জেটিক নেই। আপনারা যেমন, আমরা আলহামদুলিল্লাহ গত বছর এই সময় হচ্ছে আমরা অনেকগুলো ক্লাসের স্টুডেন্ট অনেক অ্যাক্টিভ ছিল। তো আপনাদেরকে একটু স্ট্রং হতে হবে, আমাদের জীবনটাকে আগাতে হলে আমাদেরকে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে। দেখেন, আপনাদেরকে রেসপন্সিভ হইতে হবে, ক্লাসে রেগুলার মনোযোগী হইতে হবে, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই জানেন। এমন কোনো লেনদেন নাই যে লেনদেনে জাবেদা হয় না, আর জাবেদা হলে অবশ্যই সমীকরণ হবে। প্রত্যেকটা লেনদেনে কি সমীকরণ হয়, এই জন্য সবাই একটু মনোযোগ দেন। ওকে, তাসমু বলছে হচ্ছে কি ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভেরি গুড, নগদান। তাহলে কি হবে স্যার, দেখেন খেয়াল করুন স্যার, ক্রয় হিসাব ডেবিট, ওকে মানলাম, নগদ ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আমাকে একটু সবাই বলুন তো দ্রুত, এই যে হুসাইন বলছে হচ্ছে ক্রয় ডেবিট নগদান হিসাব, ভাই আমাকে একটু দ্রুত বলুন তো কষ্ট করে, আমার এই যে লেনদেনটা, এটা সমীকরণের প্রভাবটা আসলে এক্স্যাক্টলি কি হবে। আমি এই ফাঁকে আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, আমাকে একটু কাইন্ডলি বলেন এটা সমীকরণের প্রভাব কি হবে, একটু কাইন্ডলি দ্রুত বলেন। ওকে, নগদে আসবাবপত্র ক্রয় কত, 50,000 টাকা। ওকে, টাকাটা আমি নিলাম জাস্ট। তাহলে কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, তাই না স্যার, আসবাবপত্র হিসাব। স্যার আমি, আপনারা যারা এখানে আছেন কিন্তু রেসপন্সিভ না, আমার একটা হাম্বল রিকোয়েস্ট, আমার কথাগুলো শুনেন স্যার। দেখেন, আমাদের কষ্টগুলো হচ্ছে আপনাদের জন্য, কথা বুঝতে পারছেন। আপনারা হয়তো মনে করতেছেন আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, আমাদের একটা লাভ আছে। স্যার সত্য বলতে আমাদের যেটুকু লাভ, আপনাদের তার চেয়ে বেশি লাভ, কথা বুঝতে পারছেন আমার কথা। এই যে এখানে আমি যে ক্লাসটা নিচ্ছি, আমি যখন পেইড বেচে পড়াবো, আপনাদেরকে ফ্রি এখন ক্লাস নিচ্ছি, পেইড বেচে যখন পড়াবো, আমি সেম পড়াটা পড়াবো, কথা বুঝতে, সেম পড়াটা আমি এখানে একদম বেস্ট ক্লাস, যতটুকু আমার অ্যাবিলিটি আল্লাহ তাআলা যতটুকু আমাকে জেহেন দিয়েছে, আমি ওই জেহেন দিয়ে আমি পড়াচ্ছি। সো আপনারা একটু সবাই রেসপন্সিভ হন। যারা আছেন, আমার হাজার মানুষের দরকার নেই, যারা আছে তারা প্রত্যেকে এখান থেকে শিখে যাবে, কেউ না শিখে এখান থেকে যাবে না। সো আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, যারা ক্লাসে আছেন সবাই একদম, আমরা নর্মাল অফলাইন যখন আমরা ক্লাস করি তখন আমরা সবাই রেসপন্সিভ থাকি, তাই না স্যার? যখন বলে আমরা হচ্ছে ইয়েস নো, যখন যেটা প্রয়োজন সেটা বলি, আমাকে সবাই হচ্ছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি আমার সাথে রেসপন্সিভ হন, হিসাব সমীকরণের যে কোনো ম্যাথ আপনারা ইনশাল্লাহ পারবেন, এবং এখান থেকে প্রশ্ন আসলে কখনোই হতাশ হবে না, আপনাদেরকে কখনো হতাশ হইতে হবে না। ওকে রাম, এরপর নেক্সট, এই থেকে টাকা বাদ যাবে, ওই থেকে টাকা বাদ যাবে। আচ্ছা ওকে স্যার,
আমাকে একজন বলছে হচ্ছে শাহানা আফরোজ বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই থেকে টাকা বাদ যাবে, তার মানে স্যার এটা হচ্ছে কি, আমরা যদি একটু দেখি এটা যাবে দেখি একটু দ্রুত বলেন তো। এই যে নগদান হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? নগদান হিসাব ক্রেডিট, তাই না স্যার? স্যার একটু খেয়াল করুন, এখন আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই সমীকরণের প্রভাবটা, অ্যাজ ইউ ক্যান সে স্যার দেখেন ক্রয় হিসাব ডেবিট, ক্লিয়ার? তাহলে এখানে স্যার কি পাইছে? ব্যয় বৃদ্ধি পাইছে, তাই না স্যার? ব্যয় বৃদ্ধি পাইলে কি হবে? আমার ওই কি হয়ে যাবে গা, ওই হ্রাস পাবে, তাই না স্যার? ওই হ্রাস পাবে। আর নগদ হিসাব ক্রেডিট মানে আমার নগদ হ্রাস পাইছে, তাহলে কি হবে স্যার? আমার এ মাইনাস, ক্লিয়ার স্যার? এ মাইনাস। এবার দেখেন সিমিলারলি এখানে নগদে আসবাবপত্র ক্রয় কত হাজার টাকা? 50,000 টাকা। এখানে কি হিসেবে স্যার দেখেন তো, আসবাবপত্র হিসাবে আমার একটা সম্পদ বাড়ছে, কারণ আমি তাকে 50,000 টাকা দিয়েছি, আমাকে সে 50,000 টাকা আসবাবপত্র দিচ্ছে, আমার নগদ নামক সম্পদটা হ্রাস পাইছে আর আসবাবপত্র সম্পদটা বৃদ্ধি পাইছে। তাহলে স্যার কি হবে বলুন তো, এখানে আমার একটা এ বৃদ্ধি একটা এ হ্রাস। কথা বুঝছেন নাকি বুঝেন না স্যার বলুন তো দ্রুত আমাকে, এটা সবাই বলুন তো দ্রুত আমাকে, বুঝছেন কিনা ব্যাপারটা? এখন স্যার আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই, একটু খেয়াল করুন সবাই, একটু খেয়াল করুন তো সবাই, একটু দ্রুত দেখেন তো। হ্যাঁ ওকে, একটা এই তাসমু নাকি এটা? তাসমু লিখছে, হ্যাঁ তাসমু। স্যার এখানে দুইটাই মাইনাস হবে না, একটা প্লাস একটা মাইনাস, কারণ আমার একটা সম্পদ বাড়ছে একটা সম্পদ কমছে, আমাকে একটু বুঝতে হবে স্যার। এখন সবাই একটু খেয়াল করেন, আমরা এখানে একটু দেখি এই দুইটা লেনদেন যদি আমি একটু দেখি ভালো করে, একটু ভালো করে খেয়াল করেন স্যার। এখানের মধ্যে আমরা সমীকরণটা আসলে এক্স্যাক্টলি কিরকম করে লেখা হয়, এ ইকুয়াল এল প্লাস ও ই। তার মানে স্যার দেখেন এই যে সমীকরণ মানে কি? সমান চিহ্ন দিয়ে আলাদা করা যে ফাংশনটা, এটাকে কি বলা হয়? সমীকরণ। এই কথাটার মানেটা কি? এই যে এ পাশের যোগফল আর এ পাশের যোগফল কি হবে? একই হবে। তাহলে এখানে এটা হচ্ছে একটা দিক, এটা হচ্ছে সম্পদের দিক, এই যে এটা হচ্ছে একটা দিক। একটু সবাই খেয়াল করুন ভালো করে, একটু ভালো করে সবাই খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করুন, বুঝবেন সবাই ভালো করে ইনশাআল্লাহ। খেয়াল করুন স্যার। তাহলে সমীকরণে স্যার কয়টা দিক বলুন তো? সমীকরণের দুইটা দিক, একটা হচ্ছে এই যে এই দিকটা আর একটা হচ্ছে কি এই দিকটা, তাই না? একটা হচ্ছে এই পাশে, এবার এটা এই পাশে, তাহলে এটা একটা দিক এটা একটা দিক, বুঝতে পারছেন? এখন স্যার দেখেন এখানে এল প্লাস ওই এটা হচ্ছে একদিকের আর শুধুমাত্র এ হচ্ছে অন্য দিকের। আমরা যদি এই ম্যাথের মধ্যে খেয়াল করি, দেখেন নগদে ক্রয়, এই ম্যাথের মধ্যে আমাদের যে আলাদা ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। স্যার দেখেন এই যে লেনদেনটা, এই লেনটা হিসাব সমীকরণের দেখেন তো কয় দিককে পরিবর্তন করছে স্যার? দেখেন তো এখানের মধ্যে এও আছে আবার ওইও আছে, কয় দিক? দুই দিককে পরিবর্তন করছে। খেয়াল করেন স্যার কয় দিককে পরিবর্তন করছে? দুই দিক। কথা বুঝতে পারছেন নাকি বুঝেন না স্যার বলুন তো? কয় দিককে পরিবর্তন করছে এই লেনদেনটা? দুই দিক। আমাকে সবাই একটু কাইন্ডলি প্লিজ রেসপন্স করবেন। এখন দেখেন স্যার একটু রেসপন্স। এরপরে স্যার খেয়াল করেন এই যে নগদে আসবাবপত্র ক্রয় কত হাজার টাকা? নগদে আসবাবপত্র কত হাজার টাকা বলুন তো? আসবাবপত্র ক্রয় হচ্ছে 50,000 টাকা। এই লেনদেনটা কি করছে স্যার? দেখেন আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখানের মধ্যে স্যার দেখেন একটা এ বৃদ্ধি একটা এ হ্রাস, তাহলে শুধুমাত্র একটা দিককে কি করছে? পরিবর্তন করছে। তাহলে স্যার বলুন তো এই লেনদেনটা কয় দিককে পরিবর্তন করছে? এক দিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞানের মধ্যে দুইভাবে চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে সমীকরণের একটা লেনদেন হয়তো বা সমীকরণে একদিক পরিবর্তন করবে, হয়তো অন্যটা হচ্ছে দুই দিককে পরিবর্তন করবে। এই যে কয়টা দিক পরিবর্তন হচ্ছে সবাই কি বুঝতে পারছেন? একটা লেনদেনের ভিত্তিতে হিসাব সমীকরণের কয়টা দিক পরিবর্তন হচ্ছে এটার উপর ভিত্তি করে হিসাব সমীকরণের পরিবর্তন দুই ধরনের। ক্লিয়ার স্যার? কয় ধরনের বলুন তো? আমি এটা একটু মুছে দিতে হবে আমাকে, সবাই কি বুঝতে পারছেন না? আমাকে একটু জানান দ্রুত। নগদ ক্রয় এটাতে হচ্ছে আমার হিসাব সমীকরণের দুই দিক, ওইও পরিবর্তন হয়েছে এও পরিবর্তন হয়েছে, তাই যে দুইটা দিক পরিবর্তন হয়েছে। আর এখানে হচ্ছে শুধুমাত্র একটা, এই যে এইখানে এই হিসাবটাও এ প্লাস এ মানে অর্থাৎ শুধুমাত্র একটা দিক, তার মানে শুধুমাত্র একদিক পরিবর্তন করছে। ক্লিয়ার? তাহলে আমাদের যে পরিবর্তনটা সমীকরণের পরিবর্তন, এটা দুইটা দিককে পরিবর্তন অথবা একটা দিককে পরিবর্তন করে। এই যে কয় দিককে পরিবর্তন করে এটার উপর ভিত্তি করে সমীকরণের হচ্ছে আমাদের পরিবর্তনটাকে কয় ভাগে ভাগ করে বলুন তো? এই যে আমি একটু মুছে দিচ্ছি এটা কাইন্ডলি। এটাকে বলা হয় এই যে কোথায়, এই যে সমীকরণের পরিবর্তন, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। হিসাব বিজ্ঞানের এক লেনদেনের ফলে আমার কয় দিক, সমীকরণের কয় দিক পরিবর্তন হচ্ছে, একদিক পরিবর্তন হচ্ছে নাকি দুই দিক পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় এটাকে বলা হয় কি? হিসাব সমীকরণের পরিবর্তন। এই পরিবর্তনকে দুই ভাগে ভাগ করা।
একটা হচ্ছে পরিমাণ বা নিট পরিবর্তন, আর একটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আমাকে একটু কাইন্ডলি জানান তো সবাই দ্রুত, বুঝছেন কিনা বলেন সবাই। স্যার আমাকে একটু কাইন্ডলি বলুন তো স্যার, একটু বুঝতে পারছেন সবাই? তাহলে স্যার বলুন তো হিসাব সমীকরণের পরিবর্তন স্যার কয় ধরনের? দুই ধরনের। কয়টা পরিবর্তন হচ্ছে এটার উপর ভিত্তি করে সমীকরণ পরিবর্তন? দুই ধরনের। একটা হচ্ছে কি স্যার, এই যে হিসাব সমীকরণের পরিবর্তন, একটা হচ্ছে কি পরিমাণগত বা নিট পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এটার ইংরেজি নামগুলো আমি একটু খেয়াল করি স্যার, ইংরেজি নাম খুবই ইম্পর্টেন্ট স্যার, একটু সবাই ছোট্ট করে একটু লিখে রাখেন, একটু কিউট করে লিখে রাখেন, কেমন? দেখেন স্যার এটাকে বলে যে পরিমাণ বা নিটগত, এটাকে বলা হয় কি কোয়ান্টিটেটিভ চেঞ্জ, কোয়ান্টিটেটিভ চেঞ্জ। আর এটাকে বলা হয় কোয়ালিটেটিভ চেঞ্জ। কেমন স্যার? এটাকে কি বলা হয়? কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ চেঞ্জ। মনে থাকবে? তাইলে স্যার বলেন তো এখানের মধ্যে হচ্ছে আমাদের হিসাব সমীকরণ পরিবর্তন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি পরিমাণ বা নিটগত পরিবর্তন। দেখেন স্যার আমাদেরকে দুইটা নামই ভালো করে জানতে হবে। পরিমাণের আরেকটা নাম হচ্ছে কি নিট, পরিমাণের আরেকটা নাম কি হচ্ছে নিট। আর এই যে গুণগত আরেকটা নাম হচ্ছে কি কাঠামোগত পরিবর্তন। ক্লিয়ার স্যার? পারা যাবে নাকি যাবে না? তাহলে স্যার পরিমাণ বা হচ্ছে নিট পরিবর্তন, এটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। মনে থাকবে কেমন? ওকে, এরপর আমরা নেক্সট যদি যাই আমরা কি দেখতে পাই সেটা হচ্ছে, এখন প্রশ্ন আসে পরিমাণ নিটের নাম হচ্ছে কি কোয়ান্টিটেটিভ চেঞ্জ, আর গুণগত কাঠামোগত পরিবর্তন হচ্ছে কি কোয়ালিটেটিভ চেঞ্জ। স্যার বুঝে গেছে? এবার কত হচ্ছে স্যার পরিমাণগত বা নিটগত পরিবর্তন কাকে বলে, আবার হচ্ছে নিট বা গুণগত বা কাঠামোগত পরিবর্তন কাকে বলে। মনে রাখবেন একদম সিম্পল, একদম সহজ। দেখেন স্যার একদিকের যদি পরিবর্তন, কোনো লেনদেন যদি শুধুমাত্র হিসাব সমীকরণে একদিককে পরিবর্তন করে, শুধুমাত্র একটা দিক, যেমন নগদে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখেন আমার এখানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটা সম্পদ হ্রাস পাইছে, তাহলে এক্ষেত্রে স্যার বলুন তো তাহলে একটা সম্পদ বৃদ্ধি একটা সম্পদ হ্রাস, একদিকের পরিবর্তন। তাহলে একদিকের পরিবর্তন হলে মনে রাখবেন আজকে থেকে, একদিকের পরিবর্তন হলে কি বলা হয়? গুণগত পরিবর্তন। স্যার মনে থাকবে একদিকের পরিবর্তন হলে কি হবে? গুণগত বা কাঠামোগত। একদিকের পরিবর্তন হলে কি হবে? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর উভয় দিক বা দুই দিক যদি পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে কি বলেন তো স্যার, একটু ভালো করে দেখেন তো, একটু লিখে রাখেন, একটু স্ক্রিন যাদের প্রয়োজন স্ক্রিনশট তুলুন স্যার। দেখেন সমীকরণের যে লেনদেন হিসাব সমীকরণের খেয়াল করেন স্যার, দুই দিককে পরিবর্তন করবে, অর্থাৎ এর পাশটাও পরিবর্তন করবে, এল প্লাস ওই সমানের এ পাশ ও পাশ দুইটাকে পরিবর্তন করবে। এই যে আমি সমীকরণ একটু লিখি, এ ইকুয়াল এল প্লাস ওই, অর্থাৎ দেখেন স্যার সমীকরণের একটা লেনদেন হিসাব সমীকরণ দুইটা দিককে যদি পরিবর্তন করে তাকে বলা পরিমাণগত বা নিটগত পরিবর্তন। শুধুমাত্র একটা দিক, শুধু হয়তোবা এই দিকটা অথবা শুধুমাত্র এই দিকটা, একটা দিক পরিবর্তন তাকে বলে গুণগত কাঠামোগত। সবাই কি বুঝতে পারছেন নাকি বলুন তো স্যার দ্রুত? সবাই বুঝছেন? আমাকে একটু দ্রুত জানান স্যার, বুঝছেন কিনা সবাই দ্রুত জানান তো একটু। জি স্যার ডান, ওকে ডান। ওকে এবার তাহলে স্যার আমরা এখন আমরা দেখেন আমরা আশা করছি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি, তাই না? সবাই একটু কথা বলবেন স্যার একটু দ্রুত। এবার দেখেন স্যার পরিমাণগত বা হচ্ছে নিট পরিবর্তনটা সম্পর্কে একটু করে হালকা করে জানি তাহলে হয়ে যাবে স্যার, হালকা করে জানি স্যার। দেখেন দ্রুত কোন লেনদেন দ্বারা হিসাব সমীকরণ দেখেন উভয় দিক পরিবর্তন, অলরেডি স্যার ভাইয়া বলে ফেলছে মনে আছে, একটু আগে স্যার অলরেডি বলে ফেলছে মনে আছে। এই যে শুধুমাত্র হচ্ছে একদিক পরিবর্তন হলো, কয় দিক? শুধুমাত্র হচ্ছে এই যে একটা দিক পরিবর্তন, দুই দিক পরিবর্তন হলো তখন তাকে বলবো কি পরিমাণগত বা নিটগত। এবার দেখেন খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, উভয় দিকে একই পরিবর্তন হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট স্যার। আমরা এটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখেন খেয়াল করেন স্যার, দেখেন তাহলে ওই যে উভয় দিক পরিবর্তন হবে, এটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। খেয়াল করেন উভয় দিক একই পরিবর্তন হয়, অর্থাৎ এখন একই দিক মানে কি? দেখেন স্যার একদিক যদি প্লাস হয় অন্য দিকটাও প্লাস হবে, একদিক যদি মাইনাস হয় অন্য দিকটা মাইনাস হবে। আমরা একটা এক্সাম্পল নিই, কেমন? যেমন স্যার খেয়াল করেন, যেমন স্যার দেখেন নগদে বিক্রয় ৫,০০০ টাকা, নগদে বিক্রয় কত? ৫,০০০ টাকা। তাহলে এটা যদি আমরা জাবেদা করি তাহলে কি হবে স্যার বলুন তো? জাবেদা করলে আমাকে একটু কাইন্ডলি বলুন তো জাবেদা কি হবে? জাবেদা কি হবে একটু দ্রুত জানান তো, জাবেদা কি হবে? নগদান হিসাব
ডেবিট, নগদ হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। স্যার আমাকে সমীকরণের একটা প্রভাবটা একটু কাইন্ডলি বলুন তো। ওকে গুড, তাসমু ভেরি গুড। তাহলে স্যার দেখেন তো এখন নগদ হিসাব ডেবিট, তাহলে স্যার আমার সম্পদ বৃদ্ধি পাইছে তাই না? সম্পদ কি পাইছে? সম্পদ নগদ হিসাবে বিক্রয় হিসাব ক্রেডিট। স্যার দেখেন আমার কি দেখেন এখানের মধ্যে কি হয়েছে, আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি তাই না? নগদ হিসাব ডেবিট মানে কি? ডেবিট মানে সম্পদ বৃদ্ধি পাইছে, আর বিক্রয় হিসাব ক্রেডিট মানে কি? আমার আয় বৃদ্ধি পাইছে, আর আয় যদি বৃদ্ধি পায় ওই কি পায়? ওই বৃদ্ধি পায়। স্যার বুঝতে পারছেন তাইলে? সবাই বুঝতে পারছেন নাকি স্যার বলুন তো দ্রুত। স্যার দেখেন এখানের মধ্যে তাইলে দেখেন এই যে পরিবর্তনটা দেখেন এ এবং ওই, আমরা দুইটা প্রথমটা হচ্ছে কি বলছে, কোন লেনদেন দ্বারা হিসাব সমীকরণ উভয় দিক পরিবর্তন হলে, তাহলে স্যার দেখেন তো স্যার এই যে নগদে বিক্রয় এটা দ্বারা দুইটা পরিবর্তন হয়েছে, আমার এ পাশ এটাও পরিবর্তন হয়েছে। এই যে আমরা সমীকরণটা যদি একটু লিখি ইকুয়াল এল প্লাস ওই, দেখেন এই লেনদেনের মধ্যে এটাও পরিবর্তন আছে, তারপর হচ্ছে ওই একটা দিক পরিবর্তন, আবার ওইও আছে, অর্থাৎ দুইটা দিক পরিবর্তন। তাহলে আমরা এটাকে নিঃসন্দেহে বলতে পারি এটা কি? এটা হচ্ছে নিট বা পরিবর্তনগত পরিবর্তন। এবার দেখেন সেকেন্ড ক্রাইটেরিয়া, উভয় দিক একই পরিবর্তন হয়। দেখছেন স্যার দেখেন এখানের মধ্যে আমার এ বৃদ্ধি পাইছে, ও ইও কি পাইছে? বৃদ্ধি পাইছে। আমি কি সবাইকে বুঝতে পারছি নাকি বলুন তো স্যার দ্রুত? সবাই বুঝতে পারছেন স্যার? দেখছেন নিট বা পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে উভয় দিক কি হয়? উভয় দিক পরিবর্তন হয়। একটা বৃদ্ধি পেলে অন্যটাও বৃদ্ধি পায়, অন্যটা হ্রাস পেলে একটা হ্রাস পেলে অন্যটা হ্রাস পায়। সিমিলারলি আপনি এখানে যদি আরেকটা এক্সাম্পল নেন, খেয়াল করুন ভালো করে, নগদে ক্রয়, ক্রয়ের যাবা থাকে নগদে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট তাই না স্যার? ক্রয় হিসাব কি? ডেবিট। সিমিলারলি স্যার কি হবে? নগদান হিসাব কি? ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। কেমন? নগদান হিসাব ক্রেডিট। দেখেন স্যার এখানের মধ্যে কি ঘটছে, এখানের মধ্যে হচ্ছে আমার এই যে আমার যে ক্রয় বৃদ্ধি, ক্রয় যদি বৃদ্ধি পায় ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ওই কি পায়? ওই হ্রাস পায়। আর নগদান হিসাব এটা হচ্ছে একটা সম্পদ শ্রেণীর হিসাব, তাহলে আমার এই কি পাবে? এই হ্রাস পাবে। তাহলে স্যার দেখেন তো এখানের মধ্যে সেম ওই এবং এ সমীকরণের দুই দিক, এটা হচ্ছে এদিকের আর ওই হচ্ছে অন্যদিকে, তাহলে দুইটা দিক পরিবর্তন হয়েছে। এখন দুইটা দিক যেহেতু পরিবর্তন হয়েছে এখানের মধ্যে স্যার খেয়াল করেন আমার ওইও হ্রাস পাইছে, আবার কি এও হ্রাস পাইছে। তাহলে স্যার দেখেন তো বুঝতে পারছেন কথাটা? উভয় দিকে একই পরিবর্তন, অর্থাৎ একটা দিক যদি প্লাস হয় অন্য দিকটাও প্লাস, একটা দিক মাইনাস হলে অন্য দিকটাও মাইনাস। এটা বুঝতে পারছেন সবাই? বলেন স্যার সবাই কি এটা বুঝতে পারছেন নাকি দ্রুত বলেন তো? ওকে এবার স্যার খেয়াল করেন, তাহলে আমরা এটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। উভয় দিকে যোগফল সমানভাবে হ্রাস বৃদ্ধি পায়, এটা তো আমি অলরেডি বলছি। একটা যদি প্লাস হয় অন্যটাও প্লাস, তার মানে কি এই দিকে যদি 5,000 টাকা বাড়ে ওই অন্য দিকেও 5,000 টাকা বাড়বে। সবাই বুঝতে পারছেন? ওই যে একদিকে যদি মাইনাস হয় অন্য দিকেও মাইনাস, তাহলে একদিকে যদি হ্রাস পায়, একদিকে হ্রাস পাইলে অন্য দিকেও হ্রাস পাবে। কথা বুঝছেন নাকি বুঝেন এসে বলেন তো? একদিকে যদি কি, একদিকে যদি হ্রাস পায়, যদি কি পায়? হ্রাস পায়, অন্যদিকে কি পাবে? হ্রাস পাবে। সিম্পল, একদিকে হ্রাস পেলে অন্যদিকে, তার মানে কি এইদিকে যদি মাইনাস হয় অন্যদিকে মাইনাস হবে, সমান টাকা। আর একদিকে যদি বৃদ্ধি পায় অন্যদিকে বৃদ্ধি পাবে। ক্লিয়ার স্যার? সবাই বুঝছেন কিনা বলেন তো দ্রুত? তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ পরিমাণগত পরিবর্তন বা হচ্ছে নিট পরিবর্তন বা কোয়ালিটেটিভ চেঞ্জ, আশা করছি আমরা পারবো তাই না? ওকে নেক্সট, এরপরে আমরা যদি একটু দেখি ওকে এরপর স্যার দেখেন তো এরপর কি আছে দেখেন তো, গুণগত পরিবর্তন বা এটা অলরেডি এটা একদম সহজ, এটা অলরেডি আমরা বলে ফেলছি। স্যার দেখেন একদম ভালো করে খেয়াল করেন, গুণগত পরিবর্তন বা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। দেখেন স্যার একটু খেয়াল করেন, কোনো লেনদেনের দ্বারা দেখেন স্যার কোনো লেনদেন দ্বারা সমীকরণের যে কোনো একদিক পরিবর্তন হয়, এটা অলরেডি আমি দেখাইছি। নগদে আসবাবপত্র কয় মনে আছে? আসবাবপত্র কয় যাবা দেখি বলুন তো? আসবাবপত্র হিসাব ডেবিট মনে আছে? কোথায় দেখেন আসবাবপত্র হিসাব ডেবিট। আমার কি কমে গেছে দেখেন তো স্যার? সমীকরণটা আগে লিখি, ইকুয়াল এল প্লাস ও ই, যাবাতা করি
আসবাবপত্র হিসাব ডেবিট। স্যার একটা কোয়েশ্চেন, আপনি কি এইচএসসি 24 এর জন্য অ্যাকাউন্টিং সিকিউ ক্লাস করান? আমি আজকে নতুন আপনার ক্লাসে জয়েন করছি। জি স্যার, আমাদের হচ্ছে ইনশাল্লাহ যে সাইকেল 1 ক্লাস হচ্ছে এখানে আপনি জয়েন করতে পারেন। আমাদের হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ক্লাস হবে, তো এই যে আজকে আমাদের ইকোনমিক্স ক্লাস আছে সাইকেল 1-এর। সো ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে আর কি। আমাদের এইচএসসির জন্য আমাদের ক্লাস আছে, এইচএসসির জন্য আমাদের যে ফ্রি লাইভ ক্লাসগুলো হচ্ছে এগুলো হবে ইনশাল্লাহ। ওকে, সো দেখা হবে আমাদের ক্লাস ইনশাল্লাহ। আপনি কি এইচএসসি 25 এর জন্য অ্যাকাউন্টিং ক্লাস সিকিউ ক্লাস করেন? আমি আজকে অনেক আপনার ক্লাস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করাই। এবার দেখেন স্যার, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, এরপর হচ্ছে কি, এরপর নগদান হিসাব ক্রেডিট। স্যার খেয়াল করেন ভালো করে, নগদান হিসাব ক্রেডিট একটু খেয়াল করেন স্যার ভালো করে। তাহলে স্যার দেখেন, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয় করলে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সবাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এবার এটা আমি যে আলাদা করি, আসবাবপত্র আমার জন্য এক প্রকার সম্পদ, তাহলে কি হবে? এ বৃদ্ধি, তাই না স্যার? কি হবে? এ বৃদ্ধি। আবার নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে, নগদ টাকা, আমি নগদ টাকা দিয়ে যদি এটা যদি এটা একটা আমার আসবাবপত্র, এখন আমি যদি এটা ক্রয় করি তাহলে স্যার কি হবে বলুন তো একটু দ্রুত? আমার কাছে এটা আসছে, এটা আমার সম্পদ বৃদ্ধি পাইছে, আবার আমার নগদ টাকা চলে গেছে। আর আমাদের নগদ টাকা যদি চলে যায় তাহলে আমার একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস। ক্লিয়ার স্যার? এই যে এই হ্রাস, বুঝতে পারছেন স্যার? বলেন তো, বুঝছেন কিনা সবাই? আমাকে দ্রুত বলেন তো স্যার, আমাকে একটু সময় একটু দ্রুত বলেন। এই যে এমডি হোসাইন, ভুল হয়েছে ভাইয়া আমার একটা, এই যে না স্যার ঠিক আছে সরি ঠিক আছে, একটা সম্পদ বৃদ্ধি একটা সম্পদ আছে। তাহলে স্যার দেখেন তো এখানের মধ্যে আমার দেখেন এই যে এখানে হিসাব, এটাও এ এটাও এ, তাহলে কয় দিক বলেন তো? শুধুমাত্র একটা দিক। কয় দিক? শুধুমাত্র এক দিক। তাহলে কোনো লেনদেন দ্বারা যদি একটা মাত্র পরিবর্তন হয়, একদিক পরিবর্তন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় একদম সিম্পল, একদম সহজ, সেটা হচ্ছে কি গুণগত পরিবর্তন বা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? একদিকে পরিবর্তন হলে কি হবে? গুণগত পরিবর্তন। আর মজার বিষয় হচ্ছে কি জানেন, একদিকের যদি পরিবর্তন হয় তখন একদম সহজ, সেটা হচ্ছে আমার একটা বৃদ্ধি পাবে একটা হ্রাস পাবে। আমরা উভয় দিকে দেখছিলাম কি, যদি একটা বৃদ্ধি পায় অন্যটা কি পাবে? বৃদ্ধি পাবে। একটা হ্রাস পেলে অন্যটাও হ্রাস পাবে। ক্লিয়ার স্যার? কিন্তু এখানের ক্ষেত্রে গুণগত বা কাঠামোগত ক্ষেত্রে একটা বৃদ্ধি পেলে অন্যটা কি পায়? হ্রাস পায়। একটা প্লাস হলে অন্যটা মাইনাস। তাই আমরা আশা করতেছি আমরা এটা বুঝতে পারছি, তাই না? ওকে, তাহলে স্যার এই যে সমীকরণ একদিক পরিবর্তন, অর্থাৎ শুধুমাত্র সম্পত্তি, শুধুমাত্র কি সম্পত্তি পাশে অথবা দায়মান এখানে সত্যের পাশে কি পরিবর্তন। এবার দেখেন একটি উপাদান বৃদ্ধি পেলে, একটা অলরেডি বুঝে, বৃদ্ধি পেলে অন্য উপাদান কি পায়? হ্রাস পায়। এই যে একটা বৃদ্ধি একটা হ্রাস, আমরা উদাহরণ সহ দেখছি আলহামদুলিল্লাহ, তাই না স্যার? ওকে, এবার খেয়াল করুন স্যার, একটি সম্পদ যদি হ্রাস পেলেও অন্য সম্পত্তি কি পায়? বৃদ্ধি পায়। ডান। এরপরে সমীকরণের বা উদ্বৃত্ত পত্রের যোগফলের পরিবর্তন হয় না। কেন? এখন কত হচ্ছে স্যার? এই জিনিসটা থেকে আমাদের এমসিকিউ আসবে, এই পয়েন্টটা থেকে খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু দেখেন, এতে এখানে কি বলছে স্যার? দেখেন উভয় দিকে যোগফল সমানভাবে, এখানে স্টার মার্ক দেন, এখানে একটু কষ্ট করে স্টার মার্ক দেন স্যার। দেখেন উভয় দিকে যোগফল সমানভাবে হ্রাস বা বৃদ্ধি পায়, অর্থাৎ আমার এই যে সমীকরণের যে পাঁচটা, এই দিকে এখানের মধ্যে দেখেন স্যার, এই যে সমীকরণের যে এই যে একটা দিক, সে সমীকরণে যে একটা দিক, এই যে এটা একটা দিক আর এটা একটা দিক। সবাই বুঝতে পারছেন নাকি স্যার? দেখেন এখন আমার যখন হচ্ছে পরিমাণগত পরিবর্তন, উভয় দিকে পরিবর্তন হবে, তখন স্যার দেখেন এখানে প্লাস হলে এখানেও কি হবে? প্লাস হবে। কথা বুঝতে পারছেন? এখানে মাইনাস হলে এখানেও মাইনাস, অর্থাৎ কি দুই দিক থেকে বৃদ্ধি বা হ্রাস সমানভাবে হবে। কিন্তু যখন এখানে হচ্ছে গুণগত, এই যে এখানের মধ্যে গুণগত বা কাঠামোর মধ্যে হবে, তখন কি হবে? একটা যদি বৃদ্ধি পায়, যে শুধু কারণ এখানে শুধুমাত্র কি একটা দিক কি হবে? পরিবর্তন হবে, একটা দিক পরিবর্তন হবে। আমার এই যে এখানে এ প্লাস হলে এ কি হবে? মাইনাস হবে। এই জন্য স্যার দেখেন তো হিসাব সমীকরণের উদ্বৃত্ত পত্রের যোগফল পরিবর্তন হয় না। কেন পরিবর্তন স্যার? দেখেন আমার কাছে মনে করেন যে নগদ টাকা, দেখেন সম্পত্তি দুইটি ধরনের, একটা হচ্ছে চলতি সম্পদ, একটা স্থায়ী সম্পদ। আমি নগদ টাকা চলতি সম্পদ, আমি 50,000 টাকা নগদ টাকা দিয়ে হচ্ছে একটা 50,000 টাকা স্থায়ী সম্পদ কিনছি। ভালো করে মাথাকে ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন। এখানে যে কথাটা যে বলছে সমীকরণের উদ্বৃত্ত পদের যোগফলের কোনো পরিবর্তন নেই, কেন হয় না? এটা আপনি নিজেকে প্রশ্ন করেন, ঠান্ডা মাথায় প্রশ্ন করেন। দেখেন চলতি সম্পদ স্থায়ী সম্পদ দুটোটাই আমার জন্য সম্পদ, দুটোটা সম্পত্তি পাশকে রিপ্রেজেন্ট করে। আমার কাছে চলতি সম্পদ, আমার নগদ টাকা সাপোজ 50,000 টাকা ছিল, আমি চলতি সম্পদ নগদ টাকা দিয়ে, অর্থাৎ চলতি সম্পদ 50,000 টাকা দিয়ে আমি নগদ টাকা দিয়ে
50,000 টাকার স্থায়ী সম্পদ কিনছি, তাহলে দেখেন তো আমার সম্পত্তি পাশে কোনো প্রকার কি চেঞ্জ আসবে? দুটোটাই সম্পদ, একটা চলতি সম্পদ হ্রাস পাইছে আর অন্যদিকে স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে আলটিমেটলি আমার এ পাশ অর্থাৎ এই সম্পত্তির এই যে এ পাশটাই এখানের মধ্যে কোনো পরিবর্তন আসে না, একটা প্লাস একটা মাইনাস, নো চেঞ্জ। সেই জন্য যখন গুণগত বা কাঠামোগত পরিবর্তন, তখন মধ্যে হচ্ছে কি উদ্বৃত্ত পত্রের মধ্যে যোগফলে কোনো পরিবর্তন আসবে না। সবাই বুঝছেন কিনা বলেন দ্রুত? তাহলে স্যার আমরা পারবো ইনশাআল্লাহ, বলেন তো পারবো কিনা, দ্রুত বলেন তো একটু দ্রুত। আমরা নেক্সট চলে যাবো, আমাদের মোটামুটি শেষ। আমরা হচ্ছে এখন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে পারবো। এবার আমি জাস্ট আপনাদের কয়েকটা জিনিস দেখাই দিব, একটা ফর্মুলা শর্টকাট কিভাবে করতে, শর্টকাট করে আমরা এখন একটু সামান্য প্র্যাকটিস করব। স্যার আমাকে বলুন তো বুঝছেন কিনা একটু দ্রুত, আমরা অন্য জায়গায় চলে যাবো, ট্রান করবো, আশা করছি আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমার স্টুডেন্টরা কি বলে দেখি তো, ক্লিয়ার? ওকে ডান, ওকে বুঝছি, ওকে ডান। স্যার দেখেন একটু এই জায়গায় আমাদের মনে রাখবেন, এখান থেকে আমাদের ম্যাথ আসবে, আমরা ম্যাথটা কীভাবে সলভ করতে হয় একটু খেয়াল করুন, ম্যাথগুলো কীভাবে আমরা সলভ করতে হয় একটু খেয়াল করুন স্যার। লেনদেনের সমীকরণের উপর প্রভাব, লেনদেনগুলো কীভাবে সমীকরণকে প্রভাব করে একটু খেয়াল করেন স্যার ভালো করে। একটি লেনদেনের ফলে কমপক্ষে দুইটির প্রভাবিত পড়ে, দুইটার প্রভাব, তাহলে স্যার বলুন তো, অর্থাৎ একটি লেনদেন কমপক্ষে দুইটা হিসাবকে কি করতে প্রভাবিত করে, ক্লিয়ার? ওই এটা তো আমরা সবাই জানি। এরপর স্যার দেখেন প্রত্যেকটা লেনদেন মালিকানা সত্যকে প্রভাবিত করে, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, একটু এখানের মধ্যে একটা কি করেন, একটা স্টার মার্ক দেন। প্রত্যেকটা লেনদেন দেখাচ্ছি, আমি দেখাবো আমি আপনাদেরকে, প্রত্যেকটা লেনদেন কাকে প্রভাবিত করে বলুন তো? লেনদেনকে প্রভাবিত করে। এরপর একটি লেনদেনের প্রভাব পরিমাণগত বা কাঠামোগত হতে পারে। ওকে, এবার স্যার খেয়াল করেন, আমি আপনাদেরকে যে শর্টকাটটা দেখাতে যাচ্ছি সেটা একটু সবাই একটু ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে আমি একটু ওবিএসে যাচ্ছি, হ্যাঁ ওবিএসে যাচ্ছি, এখানে যাচ্ছি, এখানের মধ্যে হচ্ছে একটু ব্ল্যাক স্ক্রিন নিচ্ছি। আচ্ছা না নিলে তো হইতো, ওপিএস স্যার খেয়াল করুন ভালো করে, একটু এদিক দিয়ে তাকান। আমার সমীকরণের যে ব্যাপারটা, একটু সবাই একটু দিকে তাকান বুঝবেন। স্যার দেখেন সমীকরণটা কি স্যার দেখেন তো একটু,
সমীকরণটা একটু সবাই তাকান, এই শর্টকাটটা লাগবে আমাদের। এ ইকুয়াল এল প্লাস ও ই, মনে থাকবে স্যার? আগে এটা বোঝার চেষ্টা করুন, সমীকরণটা কি? এ ইকুয়াল এল প্লাস ও ই। দেখেন স্যার, একটু মাথায় রাখবেন, প্রত্যেকটা লেনদেন আমার ওই কে কি করে প্রবাহিত করে, শর্টকাট মাথায় রাখবেন। প্রত্যেকটা লেনদেন কাকে প্রবাহিত করে? এই যে ওই কে প্রবাহিত করে। স্যার মনে রাখবেন, আমার যদি এখানে আমরা আগে একটু দিকে তাকাই, সেটা হচ্ছে আমার এ যদি বৃদ্ধি, আমার এটা আমার ম্যাথের জন্য এটা ইম্পর্টেন্স। দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাদের যে ম্যাথগুলো আসবে এই টেকনিকটা যারা পারবে তারা সবাই ইনশাল্লাহ করতে পারবে, সবাই এটা করতে পারবে। একটু খেয়াল করুন স্যার, আমার এ যদি বৃদ্ধি পায়, প্রথমে আমি দেখাবো হচ্ছে দেখেন এই যে এ পাশের সাথে এ পাশের সম্পর্ক। আমার এ যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। খেয়াল করেন স্যার, প্রত্যেকটা ভালো জিনিস খেয়াল করেন। আবার এ যদি হ্রাস পায়, মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। মনে থাকবে স্যার? আগে জিনিসটা ডান, এটা বুঝছেন কিনা বলেন স্যার? আমার এ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ক্লিয়ার স্যার? সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব, এই জিনিসটা মনে থাকবে, সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এবার স্যার খেয়াল করেন, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি জানেন? দেখেন আমার এল যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কারণ স্যার খেয়াল করেন, এই যে এ এবং ওই দুইটা হচ্ছে আলাদা জিনিস, দুইটা দুই দিক পরিবর্তন, তাই না স্যার? আমার জানি দুই দিকে যদি পরিবর্তন হয়, একদিক যদি পরিবর্তন হয় অন্যদিকে সেম পরিবর্তন হয়। এটা এই যে এটা হচ্ছে একদিকের, ওইটা হচ্ছে অন্যদিকের। আমার এ যদি বৃদ্ধি পায়, ওইও কি পাবে? বৃদ্ধি পাবে। এ যদি হ্রাস পায়, ওইও কি পাবে? হ্রাস পাবে। ক্লিয়ার স্যার? এবার দেখেন আমার এল যদি বৃদ্ধি পায়, ওই কিভাবে? হ্রাস পাবে। কারণ কেন? এল এবং ওই দুটো হচ্ছে একদিকে, এল এবং ওই কয় দিকে? একদিকে। আমার এল যদি বৃদ্ধি পায়, ওই কিভাবে? হ্রাস পাবে। এল বৃদ্ধি পেলে ওই হ্রাস। কারণ কেন? এল এবং ওই দুইটা হচ্ছে একদিকের পরিবর্তন, একদিকের পরিবর্তন হলে তখন কি হবে? যে মনে আছে তো, একদিকে পরিবর্তন হলে তখন একটা বৃদ্ধি পেলে অন্যটা হ্রাস পাবে। তাহলে আমার এল যদি বৃদ্ধি পায়, ওই কিভাবে? হ্রাস পাবে। ক্লিয়ার স্যার? আমার এল যদি হ্রাস পায়, ওই কিভাবে? ওই হচ্ছে বৃদ্ধি পাবে। মনে থাকবে স্যার? তাহলে একদম সিম্পল, এল যদি হ্রাস পায় অর্থাৎ দায় যদি হ্রাস পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। জাস্ট এই কথাটা মানাবে। এই শর্টকাটটা যারা মাথায় রাখতে পারবে সমীকরণের, মনে করেন যে হচ্ছে যে ম্যাথগুলো আলহামদুলিল্লাহ 1000% শিওর পারবো, 1000% ইনশাল্লাহ পারবো। মনে থাকবে স্যার? একদম সহজ, বুঝছেন কিনা বলেন? একদম সহজ। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা উভয় দিকটা দেখি। আমার এ যদি বৃদ্ধি পায়, আমার ওই কিভাবে? বৃদ্ধি পাবে। এ হ্রাস পেলে ওই হ্রাস, কারণ হচ্ছে এটা একদিকের দুই দিকের পরিবর্তনের জন্য। এবার দেখেন আমার যদি এল যদি কি পায়? বৃদ্ধি পায়, ওই হ্রাস পাবে। এল হ্রাস পেলে ওই কিভাবে? বৃদ্ধি পাবে। ক্লিয়ার স্যার? বলেন তো পারবো কিনা, আমাকে একটু বলেন। এই জিনিসটা একটু স্ক্রিনশট নেন স্যার, একটু স্ক্রিনশট নেন। বৃদ্ধি পেলে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব। এটা কখন কাজে লাগবে একটু পরেই বুঝতে পারবেন কখন কাজে লাগতেছে। সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস, সিম্পল। আবার দায় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস, দায় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। শেষ। পারবো? ওকে, সবাই বলছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে স্যার, দেখেন আমাদের আর কোনো ঝামেলা নাই, আমরা এখন হচ্ছে শর্টকাটে চলে যেতে পারি। কেমন? আমাদের মোটামুটি এখানের মধ্যে সবগুলা, এটা আপাতত লাগবে না। এখানের মধ্যে হচ্ছে যে জাস্ট এই জাবেদাটা একটু দেখাই, এই জাবেদা একটু দেখাই, এই জাবেদাগুলো একটু লাগবে। দেখেন এখানের মধ্যে আমাদের হচ্ছে এই জাবেদাটা কেন লাগবে আমি আপনাদের বলি। কারণ হচ্ছে আমাদেরকে হচ্ছে যে সমীকরণ প্রভাব মানে কি, প্রত্যেকটা লেনদেনের প্রভাব হচ্ছে কি হবে? জাবেদা করতে হবে। আর জাবেদা করলে প্রত্যেকটা লেনদেনে কি আসবে? সমীকরণের প্রভাব আসবে। একটু সবাই দেখাই। আমাদের এখানে মেইনলি হচ্ছে কোম্পানি বিজনেসের ক্ষেত্রে, লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে যারা হচ্ছে অলরেডি করে আসছেন তারা সবাই জানেন, কোম্পানি বিজনেসের ক্ষেত্রে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে আমার এই জাবেদাগুলো হয়। স্যার দেখেন, যদি আমরা কি কি করতে পারি স্যার? দেখেন, নগদে লভ্যাংশ হতে হয়, নগদে লভ্যাংশ আমরা হচ্ছে নগদে লভ্যাংশ প্রদান করতে পারে। প্রথমে ঘোষণা করবে, এরপর ঘোষণা কিন্তু এটা কি করবে? প্রদান করবে। এরপর হচ্ছে কি, লভ্যাংশ বাবদ দুইটা জিনিস দেওয়া যায়, একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে শেয়ার। তাহলে স্যার বলতো লভ্যাংশ বাবদ কয়টা জিনিস দেওয়া যায়? দুইটা জিনিস, একটা হচ্ছে কি শেয়ার, একটা হচ্ছে কি নগদ টাকা। এই যে এটা হচ্ছে নগদ লভ্যাংশ মানে হচ্ছে লভ্যাংশ, নগদ টাকা, লভ্যাংশটা নগদ টাকায় দেওয়া। আর
শেয়ার লভ্যাংশ বা বোনাস শেয়ার, মনে রাখবেন স্যার শেয়ার লভ্যাংশ বা বোনাস শেয়ার মানে কি? স্যার আমার একটা প্রশ্ন আছে, ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, একটু সমীকরণটা দয়া করে বলবেন। ওকে স্যার অবশ্যই বলবো স্যার। দেখেন সহজ স্যার, দেখেন ধারে ক্রয়ের সমীকরণ একদম সহজ স্যার। কি হবে স্যার একটু দেখেন, দেখেন ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, তারপর পাওনাদার হিসাব কি? পাওনাদার হিসাব ক্রেডিট, তাই না স্যার? স্যার দেখেন ক্রয় হিসাব যদি ডেবিট হয় তাহলে স্যার দেখেন তো আমার কি পাবে? ব্যয় বৃদ্ধি পাবে। আর ব্যয় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব কি? হ্রাস, মানে ওই মাইনাস। এখন পাওনাদার কোন শ্রেণীর হিসাব? দায় শ্রেণীর হিসাব, তাহলে কি হবে স্যার? এল আমার কি হবে? এল বৃদ্ধি পাবে। দেখছেন স্যার এখানের মধ্যে এই যে একদিকের পরিবর্তন করছে, বলুন তো স্যার এটা কয় দিকের পরিবর্তন? মিস্টার হোসাইন বলুন তো কয় দিকের পরিবর্তন? এটা বলুন তো দ্রুত আমাকে ভাইয়া, এটা কয় দিকের পরিবর্তন? একদিকের পরিবর্তন। দেখেন এখানের মধ্যে এল এবং ওই দুটোটা হচ্ছে সমীকরণ ওই পাশের পরিবর্তন। তাহলে এল যখন বৃদ্ধি পাইছে, এল যখন বৃদ্ধি পাইছে, দেখেন এল যখন বৃদ্ধি পাইছে, খেয়াল করেন আমার এল বৃদ্ধি, অন্যদিকে ওই কি হ্রাস। একদিকে পরিবর্তনের জন্য একটা বৃদ্ধি একটা হ্রাস। আমরা আশা করছি বুঝতে পারছি ভাই। হোসেন সাহেব বুঝতে পারছেন ভাইয়া? বলুন তো বুঝছেন কিনা? বুঝতে পারছেন ভাইয়া? ওকে ডান। এরপরে হচ্ছে আমরা আমাদের এটা ক্লিয়ার। হোসেন ক্লিয়ার হয়েছে ভাইয়া? ওয়ান সাইড, ভেরি গুড মাশাআল্লাহ, বুঝে গেছে। ওকে স্যার এরপরে যদি আমরা একটু যাই, খেয়াল করেন আমরা যদি একটু মুছে দিই, তাহলে স্যার দেখেন আমাদের জাবেদাটা একটু খেয়াল করেন, আমরা জাবেদাটা একটু খেয়াল করেন, আমাদের ম্যাথে কাজে লাগবে। কেমন? ম্যাথে এটা অবশ্যই আমাদের কি লাগবে? কাজে লাগবে ইনশাআল্লাহ। স্যার দেখেন খেয়াল করেন ভালো করে। এখন এই যে জাবেদা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নগদ লভ্যাংশ ঘোষণা, তাহলে স্যার দেখেন এখানে 4টা জাবেদা খুবই ইম্পর্টেন্ট কোম্পানির ক্ষেত্রে। লভ্যাংশ দুইভাবে দেওয়া যায়, এটা হচ্ছে নগদ লভ্যাংশ আর এটা হচ্ছে কি বোনাস শেয়ার। একটা নগদ লভ্যাংশ, একটা নগদ টাকায় দেওয়া, আর একটা হচ্ছে কি লভ্যাংশ শেয়ার আকারে দেওয়া। ক্লিয়ার? এখন স্যার দেখেন নগদ লভ্যাংশটা প্রথমে স্যার খেয়াল করেন, একটা হচ্ছে প্রথমে কোম্পানির ব্যবসাকে আমরা দেখছি প্রথমে ঘোষণা করে এরপর প্রধান করে। দেখেন স্যার যখন লভ্যাংশ ঘোষণা করবে তখন কি হবে স্যার? দেখেন লভ্যাংশ যখন ঘোষণা করবে তখন কি হবে? আর লভ্যাংশ দিয়ে ঘোষণাকৃত লভ্যাংশ প্রদান করলে কি হবে স্যার? দেখেন মনে রাখবেন লভ্যাংশ ঘোষণা করলে অলওয়েজ আমরা জানি লভ্যাংশটা অলওয়েজ সংরক্ষিত মুনাফা থেকে যায়। আমরা যারা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার পার করে আসছি আমরা সবাই জানি অধ্যায় অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার হচ্ছে, সেকেন্ড পেপারে যে আর্থিক যৌতুক মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী ছিল ওখানের মধ্যে আমরা যখন সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত আয় বিবরণীর যে ছকটা করতাম, দেখবেন সকল প্রকার লভ্যাংশ যখন প্রদান করা হইতো বা সঞ্চিতি প্রদান করতো সবসময় সংরক্ষিত ওই যে আয় বিবরণী ওখান থেকে কি মাইনাস করা হতো। তাহলে কি হইতে? কারণ কেন? আমি যখন কাউকে লভ্যাংশ দিব তখন আমার সংরক্ষিত আয় বিবরণী কমে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য সংরক্ষিত আয় বিবরণী স্বাভাবিক যে হচ্ছে ক্রেডিট, যখন এটা কমে যাবে তখন সেটা কি যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে স্যার বলুন তো এখানের মধ্যে এই দেখেন লভ্যাংশ ঘোষণা, দেখেন স্যার ঘোষণা করছি এখনো আমি দিই নাই, জাস্ট ঘোষণা করছি, তার মানে এটা এক প্রকার কি এখনো দায় আকারে থাকবে। তাহলে স্যার বলুন তো কি হবে এখানের মধ্যে? এই যে সংরক্ষিত মুনাফা হিসাব ডেবিট, অর্থাৎ ওই কিভাবে মালিকানা সত্ত্ব সংরক্ষিত মুনাফা আয়, এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের একটা দাবি। তাহলে আমার কি হবে এটা বলুন তো? আমার এখানে কি ওই কিভাবে হ্রাস পাবে এই জন্য। এরপরে প্রদয় লভ্যাংশ, আমি লভ্যাংশটা এটা ওদের পাওনা, শেয়ার হোল্ডারদের পাওনা আমি ঘোষণা করছি এখনো দিই নাই, এখনো প্রদয় আছে, সামনের দিতে আমি বাধ্য থাকবো, এই জন্য এটা হচ্ছে কি এক প্রকার আমার জন্য দায়। তাহলে স্যার বলুন তো সংরক্ষিত মুনাফা হিসাব, এটা একটু সবাই স্ক্রিনশট বানান তো স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট। সংরক্ষিত মুনাফা হিসাব ডেবিট ওই হ্রাস পাবে, আর প্রদয় লভ্যাংশ ক্রেডিট, আমার কি হবে? আমার দায় বৃদ্ধি পাবে। এবার স্যার খেয়াল করেন আমি যে লভ্যাংশটা ঘোষণা করছিলাম নগদ লভ্যাংশ, সেটা আমি এখন প্রদান করবো। স্যার খেয়াল করুন প্রদান করলে কি হবে? আমার নগদ টাকা কমে যাবে। তাহলে কি হবে? নগদান হিসাব কি হবে? নগদান হিসাব কি ক্রেডিট, আর নগদ ক্রেডিট হলে আমার কি হয়ে যাবে? কমে যাবে। স্যার দেখেন এখানের মধ্যে স্যার খেয়াল করেন, এখানের মধ্যে স্যার খেয়াল করেন এটা একদিকের পরিবর্তন, দেখছেন? তাহলে লভ্যাংশ ঘোষণা করলে কয় দিকের পরিবর্তন বলেন তো? একদিকে দায় বাড়বে, অন্যদিকে মালিকানা সত্ত্ব কি কমবে। এবার স্যার খেয়াল করেন নগদ লভ্যাংশ ঘোষণা প্রদান করলে আমার নগদ টাকা কমে যাবে, আবার আমি যে ওই দায় যে বৃদ্ধি পাইছে ওই দায়টা কি হয়ে যাবে? কমে যাবে। আশা করছি ডান। এরপরে স্যার কি দেখেন শেয়ার লভ্যাংশ বা বোনাস শেয়ার ঘোষণা। এখন দেখেন স্যার নগদ টাকায় না দিয়ে কি দিবে? লভ্যাংশ, আমি শেয়ার লভ্যাংশ বাড়ালাম, কি বাড়ালাম? আমার হচ্ছে কি আমি ওদেরকে বললাম তোমাদেরকে নগদ টাকা দিব, তোমাদেরকে আমি শেয়ার দিব, কোম্পানি আরো কিছু মালিকানা দিব। শেয়ার বোনাস মানে হচ্ছে কি বলতাম তো তোমাদেরকে নগদ টাকা দিব না, যে টাকা তোমরা পাবা ওই টাকার
বাবদ তোমাদেরকে আমি হচ্ছে জাস্ট সিম্পলি আমার কোম্পানি আরো কিছু শেয়ারের মালিকানা তোমাদেরকে দিয়ে দিব, তখন চাপেটা কি হবে, সংরক্ষিত মুনাফা হিসাব ডেবিট। কারণ এখনো কি হবে, আমার ওই যে সংরক্ষিত মুনাফা থেকে কমে যাবে। কিভাবে স্যার দেখেন, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আবার অর্থাৎ তাদেরকে যদি আমি নতুন কি শেয়ার দিচ্ছি, তাহলে আমার কোম্পানির কি হবে, মালিকানা আরও বাড়বে, তাহলে মূলধন বাড়বে। তো এই জন্য তাহলে দেখেন স্যার এখানের মধ্যে একটা ওই বৃদ্ধি আর একটা ওই হ্রাস, তার মানে কি কোনো প্রকার পরিবর্তন, মানে এটা খুবই ইম্পর্টেন্ট স্যার। বোনাস শেয়ার প্রদান করলে কি হবে স্যার দেখেন, বোনাস শেয়ার প্রদান করলে খুবই ইম্পর্টেন্ট স্যার, বোনাস শেয়ার প্রদান করলে বা ঘোষণা করলে বা ঘোষণা করলে আমার কোম্পানির কোনরূপ আর্থিক অবস্থা কোনরূপ কি হবে না, পরিবর্তন আসবে না। কোনরূপ আর্থিক অবস্থা কি হবে না, পরিবর্তন আসবে না। বোনাস শেয়ার প্রদান, স্যার বলুন তো এটা আসবে স্যার, মাস্ট দেখবেন বোনাস শেয়ার প্রদান করলে কি আসবে না, কোনো প্রকার পরিবর্তন আসবে না, আর মালিকানা সত্ত্বের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসবে না। ক্লিয়ার স্যার? বোনাস শেয়ার প্রদান করলে কেন পরিবর্তন আসবে, অলরেডি সংরক্ষিত মুনাফা হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, দুটোটা হচ্ছে মালিকানা সত্ত্ব একটা অংশ। সংরক্ষিত মুনাফা দ্বারা আমার ওই কমবে আর শেয়ার মূলধন দ্বারা ওই বাড়বে, এই জন্য কোনো পরিবর্তন আসবে না। ক্লিয়ার স্যার? 3 নংটা আর একটু এক্সপ্লেন করেন স্যার প্লিজ। আচ্ছা, স্যার দেখেন শেয়ার লভ্যাংশ কথাটা মানে হচ্ছে আমি যে যারা কোম্পানি যারা শেয়ার হোল্ডার তাদেরকে নর্মালি যে কোম্পানি একটা লভ্যাংশ প্রদান করে, তো কোম্পানি মাঝে মাঝে বলে যে তোমরা লভ্যাংশ নিও না, তোমরা নগদ টাকা নিও না, তোমরা জাস্ট কি নাও, তোমরা হচ্ছে ওই নগদ টাকার পরিবর্তে তোমরা কি দাও, কি তোমাদেরকে আমি শেয়ার দিচ্ছি, অর্থাৎ তোমাদেরকে আরো কিছু শেয়ার দিয়ে আমার কোম্পানি আরো কিছু শেয়ারের মালিক বানাই দিচ্ছি। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, কোম্পানি থেকে শেয়ার লভ্যাংশ যাক, নগদ লভ্যাংশ যাক, অল টাইম আমার সংরক্ষিত মুনাফা হিসেব কি হবে, ডেবিট হবে। বুঝতে পারছেন সবাই? কোম্পানি থেকে স্যার কি যাক, কোম্পানি থেকে আমার কি দেখেন নগদ লভ্যাংশ যাক এবং হচ্ছে কি আমার শেয়ার লভ্যাংশ যাক, অল টাইম কি হবে স্যার বলুন তো, অল টাইম সংরক্ষিত মুনাফা হিসেবে ডেবিট হবে। এবার বুঝতে পারছেন স্যার? যেহেতু তাদেরকে আমি নগদ টাকা দিচ্ছি, নগদ টাকা যাচ্ছে না, আমার কাছ থেকে কি যাচ্ছে, আমি তাদেরকে শেয়ার দিচ্ছি, আর শেয়ার দিলে আমার মালিকানা কি হচ্ছে, মালিকানা আরো বাড়তেছে, মানে মূলধন বাড়তেছে, এই জন্য আমার মূলধন বৃদ্ধি পাবে, এই জন্য ওই বৃদ্ধি পাবে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন ধারে ক্রয় করাই আমার পকেটের থেকে কোনো টাকা যায়নি, এখানে ওই হলে মাইনাস হলো কেন, ওই প্লাস হলে সমস্যা কি হতো? স্যার হুসাইন সাহেব, আপনার পকেট থেকে কোনো টাকা যায় নাই, কিন্তু হচ্ছে আপনার ব্যয় বৃদ্ধি পাইছে না স্যার। আর ব্যয় যখন বৃদ্ধি পায় আপনার দায় বৃদ্ধি পাইছে কেন আগে বলেন? দায়ী, কারণ হচ্ছে আপনি তাকে টাকা দিতে বাধ্য, আর টাকা দিতে যেহেতু বাধ্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে টাকাটা কেন দিতে বাধ্য। আপনি ব্যয় করছেন, ক্রয় করছেন, এই জন্য আপনার ব্যয় বাড়ছে, আর ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব অলওয়েজ মাইনাস, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন তাসনু সাহেব? বুঝতে পারছেন ভাইয়া? ওকে, লভ্যাংশ থেকে সঞ্চিত একদম সহজ, সংরক্ষিত মুনাফা হিসাব ডেবিট, সাধারণ সুদ হিসাব ক্রেডিট। ওকে ডান স্যার। এবার আমরা হচ্ছে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এমসিকিউতে যাবো, কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি। স্যার খেয়াল করেন, আমাদেরকে হচ্ছে আবার ইংরেজি ক্লাস আছে, একটু সবাই খেয়াল করেন। এখন আমরা সবাই একটু কাজ করি, আমাদের ফ্রেন্ডদেরকে একটু যে শেয়ার করে দিই স্যার, একটু ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিই, আমরা আবার একটু দ্রুত শেয়ার করে দিচ্ছি, দেখি দ্রুত। আমরা একটু আমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিই। এখন আমরা হচ্ছে দেখেন স্যার, আমরা যে এতক্ষণ যে ম্যাথগুলো করছি, এই ম্যাথগুলোর সত্যতা এবং শর্টকাটটা একটু খেয়াল করেন সবাই। সবাই রেডি তো? বলুন তো রেডি কিনা, বলুন তো রেডি কিনা স্যার, রেডি কিনা বলুন তো একটু দ্রুত, রেডি কিনা বলুন তো, আমরা পারবো কিনা বলুন তো, রেডি কিনা? ওকে রেডি স্যার। দেখেন একটু খেয়াল করেন, 2020 সালের রাসনা কোম্পানির সম্পত্তি। স্যার দেখেন ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয়, আমাদেরকে হচ্ছে অনেক বেশি টাফ ওয়েতে ম্যাথ সলভ করানো, একদম সহজ। স্যার খেয়াল করেন, 2022 সালের রাসনা কোম্পানির সম্পত্তি 70,000 টাকা। কয় হাজার টাকা স্যার বলুন তো? সম্পত্তি কমেছে কত? কমেছে 70,000 টাকা। দেখেন স্যার একদম সহজ। দায় কত হাজার টাকা? দেখেন তো 1 লক্ষ টাকা বেড়েছে।
কথা বুঝতে পারছেন স্যার? তাহলে স্যার দায় বাড়ছে, সম্পত্তি কমছে, ফলশ্রুতিতে মালিকানা সত্ত্ব কেমন হয়েছে আমাকে এখন আল্লাহ আস্তাগফিরুল্লাহ বেরিয়ে গেছে মেজাজটা খারাপ হয়ে যায় না? তারা এটা ইউজ করা যাবে না এখানের মধ্যে, আমি এটা ইউজ করতে হবে। আপনারা উত্তরটা দেখে গেছেন না, কিন্তু কেমনি হয়েছে একটু দেখায় কেমন সালার প্রত্যেকবার এই জিনিসটা কেন হয়, উত্তরটা স্টুডেন্টরা দেখে যায়। আরে কষ্ট স্যার, দেখেন একটু সবাই কষ্ট করে, সবাই দেখে গেছে স্যার। দেখেন এখন আমরা শর্টকাটটা একটু দেখি। পরীক্ষা হলে স্যার আমার ক্যালকুলেটর থাকবে না, কি থাকবে, আমি কেমনি করব? একদম সহজ স্যার। দেখেন আমার সম্পত্তি কমছে, দেখেন আমরা জানি আমার এ যদি কমে, যদি সম্পত্তি যদি কমে, মালিকানা সত্ত্ব কি হবে স্যার? কমছে, সিম্পল। এবার কি হয়েছে? দায় বাড়ছে, তাহলে এল যদি বাড়ে বলুন তো, এল যদি বাড়ে কি হবে বলুন তো? মালিকানা সত্ত্ব কি বাড়ে না কমে? স্যার মনে একদিকের পরিবর্তন, এল বাড়লে কি হবে স্যার বলুন তো? সবাই একটু আমাকে বলুন তো স্যার, এল যদি বাড়ে এই 1 নম্বরের উত্তরটা কি হবে স্যার বলুন তো? 1 নম্বরের উত্তরটা আমাকে একটু কাইন্ডলি সবাই দ্রুত জানান স্যার। দেখেন একদম সহজ, আমার সম্পত্তি বাড়ছে, সম্পত্তি কমছে, আমরা জানি এ যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমে, সিম্পল। তাহলে স্যার দেখেন তো, আমার এল যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কি হবে স্যার? কমবে না বাড়বে বলুন তো দ্রুত? এল যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমবে না বাড়বে? কমে, ভেরি গুড, মাশাআল্লাহ কমে। তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটার দ্বারাই আমার মালিকানা সত্ত্ব কমতেছে, তাহলে স্যার কি হবে বলুন তো? অর্থাৎ এই 70,000 টাকা এটাও আমার মালিকানা সত্ত্বকে কমাবে, আবার এই যে দায় বাড়ছে এটাও কমাবে। তাহলে স্যার কি হবে? একসাথে যোগ করলে 1,70,000 আর 70,000 টাকা টোটাল, অর্থাৎ আমার মালিকানা সত্ত্ব থেকে টোটাল কত হাজার টাকা কমবে? 1,70,000 টাকা কমে যাবে। একদম সিম্পল এবং সহজ। সবাই বুঝছেন কিনা দ্রুত বলেন ভাইয়াকে। স্যার বি হবে। প্লিজ যারা আছেন, ভাইয়া যে আপনাকে একটা শর্টকাট শিখেছে, একটু বলুন তো এটা কাজে লাগছে কিনা? শর্টকাটটা একটু আমাকে দ্রুত জানান। শর্টকাটটা কি কাজে লাগছে কিনা আমাকে একটু জানান স্যার, শর্টকাটটা কাজে লাগছে কিনা ভাইকে একটু জানান তো, শর্টকাটটা কাজে লাগছে কিনা? একদম সহজ না স্যার? একদম মন থেকে বলুন স্যার, বুঝছেন কিনা, সহজ কিনা আমাকে একটু দ্রুত জানান। একদম সহজ স্যার। দেখেন এই যে আমরা পড়াইছিলাম, এটা দেখেন স্যার, এই যে প্রত্যেকটা লেনদেন আমার সমীকরণে কে প্রভাবিত করবে? আমার যেহেতু মাইনাস হয়েছে, আমার ওইও কি হবে? মাইনাস হবে, কারণ ওই যে দুই দিকে পরিবর্তন, ওই মাইনাস হবে। স্যার এবার বলুন তো, এই যে স্যার, এই যে ভেরি গুড, মাশাআল্লাহ। জি স্যার, জি স্যার, কাজে লাগছে স্যার, এই মাশাআল্লাহ। এই যে আমার এল যদি বাড়ে, আর এল আর ওই দুইটা একদিকের না, আমার এল বাড়লে ওইও কি হবে? ওই কমবে, সিম্পল। তাহলে কি হবে স্যার? 1,70,000 টাকা কমবে। আমরা কি সবাই পারবো ইনশাল্লাহ বলুন তো স্যার দ্রুত? পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে নাকি বলুন তো ভাইয়া? ওকে, এরপরে স্যার নেক্সট, এবার এটা স্যার, এটা আপনারা বলবে, এটা 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 আপনারা বলবেন স্যার, এটা কি হবে? একটা সহজ স্যার, দেখেন তো সবাই দ্রুত দেখেন স্যার, এখানে কি আসছে? আলিফ কোম্পানি 10,000 টাকার অফিস আসবে। এটা এটা সহজ, এটা পারা যাবে, এটা এটা আমরা ছোট থেকে করে আসতেছি, অত কিন্তু পারবেন না আমি জানি, ড্যাম শিওর। আমি দ্রুত বলে দিই, আলিফ কোম্পানি 10,000 টাকার অফিস আসবাবপত্র স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে মাধ্যমে ক্রয় করেছে। এখানে ক্রয় হবে, ক্রয় করেছে। আলিফ কোম্পানির সমীকরণের প্রভাব কি পড়বে স্যার? এখানে মানে হচ্ছে স্যার দেখেন, অর্থাৎ সে নগদ টাকা না দিয়ে, আমি আপনাদের বলি, এটা আমি বুঝাই বলি স্যার। এখানে মনে রাখবেন অঙ্গীকারপত্র মানে হচ্ছে প্রদয় বিল, মনে রাখবেন স্যার। অঙ্গীকারপত্র মানে হচ্ছে কি? প্রদয় বিল। বলুন তো 2 নম্বর উত্তর কি হবে? 2 এর উত্তর কি হবে স্যার? দ্রুত বলেন আমাকে, 2 এর উত্তর কি হবে স্যার? 2 এর উত্তর কি হবে একটু দ্রুত বলেন, নাকি আমি বুঝাই দিব? বলেন 2 এর উত্তর কি হবে স্যার? 2 এর উত্তর এ হবে বলতেছে। তাহলে আমরা একটু দেখি কেমন, এ হবে নাকি কি হবে? এমনি হোসেন বলছে এ হবে, একজন বলছে সি হবে, যা তাসমু বলছে সি হবে, আর আর বাকিরা একটু দেখি স্যার। দেখেন আমি ওকে বললাম যে আচ্ছা আমরা আগে নর্মালি আসবাবপত্র ক্রয়ের জাবেদা বলি, কি হবে স্যার বলুন তো? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে করলে কি হবে? নগদ ক্রেডিট। এখন আমি তাকে বললাম যে ভাই দেখেন আমার কাছে নগদ টাকা নাই, আমি এখন আপনাকে এই হচ্ছে বাকিতে কিনবো, তাহলে বাকির জাবেদা কি বলুন তো? আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু যখন পাওনাদার যখন আমাকে বিশ্বাস না করে, তখন বলবে যে তুমি আমাকে একটা প্রদয় বিল লিখে দাও, তখন পাওনাদারের জায়গায় আমরা কি লিখি? প্রদয় বিল লিখি। তাহলে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট, প্রদয় বিল হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার, সরি, আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদয় বিল হিসাব ক্রেডিট। তাহলে স্যার আসবাবপত্র এটা আমার জন্য এক প্রকার সম্পদ, তাহলে আমার একটা সম্পদ এ বৃদ্ধি পাইছে,
আবার প্রদয় বিলে এক প্রকার দায়, আবার দায় বৃদ্ধি পেয়েছে। স্যার বুঝছে কিনা বুঝেন নাই বলেন তো? তাহলে উত্তর হবে কোনটা? তাসমু যেটা বলছে, মাশাআল্লাহ তাসমু, উত্তর হবে কি সম্পদ এবং দায় উভয় বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি স্যার? বলেন তো বুঝছে কিনা বলেন তো স্যার? দুইটা, অর্থাৎ সম্পদও বৃদ্ধি পেয়েছে, দায়ও বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে বলেন তো স্যার? অর্থাৎ আমি বাকিতে কিনছি, আর বাকিটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে প্রদয় বিল ইস্যু করে হয়েছে। তাহলে আমার প্রদয় বিল বোঝা গেছে তো স্যার? আলহামদুলিল্লাহ পারবো তো, তাই না? পারা যাবে তো না? অর্থাৎ আমার হচ্ছে কি, আমার সব দায় বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এটা হিসাব সমীকরণের কি পরিবর্তন, কোন ধরনের পরিবর্তন? একদিকে পরিবর্তন নাকি দুই দিকে পরিবর্তন? আর এটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন নাকি পরিমাণগত বা হচ্ছে গুণগত, এই যে নিটগত পরিবর্তন? বলুন তো স্যার, এই যে লেনদেনটা, এই লেনদেন হিসাব সমীকরণে কোন ধরনের পরিবর্তন? পরিমাণগত পরিবর্তন নাকি হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন? আমাকে একটু স্যারকে একটু দ্রুত জানান তো স্যার, দ্রুত একটু জানান। গুড, ভেরি গুড। একটু স্যারকে একটু দ্রুত জানান তো ভাইয়া, দ্রুত জানান তো। হারাও ভাই। গুড, ভেরি গুড। পরিমাণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, ভেরি গুড। কারণ কেন? দুই দিক। ওকে, ডান, আলহামদুলিল্লাহ। এরপরে স্যার দেখেন তো, এরপরে এটা একটু আমরা দেখি 3 নম্বরে কি বলছে স্যার? দেখেন তো 3 নম্বরে কি বলছে দেখেন, নিচের লেনদেনের একটি উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না। দেখেন স্যার, সমষ্টি বলছে স্যার, খেয়াল করে, আমি এটা অলরেডি বলছি স্যার। দেখেন নিচের কোন লেনদেনটি উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে পরিবর্তন করবে না? অর্থাৎ মনে রাখবেন, সমষ্টি মানে হচ্ছে দুই দিককে পরিবর্তন করবে না, দুই দিক। স্যার মনে রাখবেন, সমষ্টি মানে কি? দুই দিককে। আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, কয় দিকে পরিবর্তন করবে না? দুই দিককে পরিবর্তন করবে না। খেয়াল করেন স্যার, তাহলে কয় দিককে পরিবর্তন করবে? এক দিককে। তাহলে আমাকে এখান থেকে এমন একটা লেনদেন বের করতে হবে যেটা হিসাব সমীকরণে এক দিককে পরিবর্তন করে। কেমন স্যার? এক দিককে পরিবর্তন করে। বলুন তো এটা উত্তর কোনটা হবে? 3 নম্বর উত্তর কোনটা হবে? দেখেন স্যার, মালিক কর্তৃক 8,000 টাকা পণ্য উত্তোলন, তাহলে কি হবে স্যার বলুন তো? ক্রয় হিসাব ক্রেডিট আর হচ্ছে উত্তোলন হিসাব ক্রেডিট, এটা হচ্ছে একদিকের পরিবর্তন। এরপর আর কি আছে? আচ্ছা, এরপর দেখি, এরপরে স্যার দেখেন কি হবে, 3,000 টাকার বকেয়া খরচ প্রদান, তাহলে নগদান হিসাব, এই যে নগদান হিসাব বকেয়া খরচ প্রদান, তাহলে কি হবে? দায় কমবে, আমার সম্পত্তি বাড়বে, তাহলে দুই দিকে পরিবর্তন। এবার দেনদার হচ্ছে কি সমষ্টি প্রভাবিত করবে না, অর্থাৎ কি হবে? যেটা হচ্ছে এক, আচ্ছা, দেনদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করা হয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে একদিকের পরিবর্তন। এরপর দেখেন স্যার, ধারে 5,000 টাকার দ্রব্য ক্রয় করা হলো, ধারে 5,000 টাকা কি হবে? দ্রব্য ক্রয় করা, তাহলে স্যার কি হবে বলুন তো? এখানের মধ্যে হচ্ছে কি আমার, এটা হচ্ছে একদিকের, তাহলে উত্তর কোনটা হবে স্যার বলুন তো? বি হবে বলতেছে। উত্তর হবে স্যার এটা। এই যে স্যার দেখেন, এই যে এটা মানে আমার টাকার অঙ্ক পরিবর্তন হবে না, টাকার অঙ্ক সমষ্টি, টাকার অঙ্কটা কি হবে না? পরিবর্তন। সেটা হচ্ছে স্যার দেখেন, এই যে সমষ্টি বলছে না, সমষ্টিকে প্রভাবিত করবে না, মানে টাকার অঙ্কের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। সেটা হচ্ছে স্যার এটা। দেনদারের কাছ থেকে 4,000 টাকা আদায়, স্যার খেয়াল করেন, দেনদারের কাছ থেকে আদায় করলে যাবে দেখিবে, দেনদার হিসাব কমে যাবে, নগদ বৃদ্ধি পাবে। তাহলে স্যার কি হবে বলুন তো? আমার একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস। ক্লিয়ার? গুড। সমষ্টি টাকার অঙ্ক স্যার, টাকার অঙ্ক। ওকে স্যার, ডান। এরপরে কি হবে? এরপরে আমরা এটাতে সময় নষ্ট করব না। এরপরে স্যার দেখেন, এই যে এটা আমরা অলরেডি বলছি, এর মধ্যে একটা ভুল উত্তর আছে স্যার, খেয়াল করেন। বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে, সম্পত্তির বৃদ্ধি পাবে, সম্পত্তি হ্রাস পাবে। এটা একটু সব স্ক্রিনশট তুলে নেবেন স্যার, এটা একটু স্ক্রিনশট তুলে নেবেন স্যার সবাই দ্রুত। 4 নাম্বারটা একটি স্ক্রিনশট তুলে নেবেন স্যার দ্রুত। সেটা হচ্ছে স্যার দেখেন, এটা হচ্ছে উত্তর হবে সি, এটা উত্তর হবে সি, উত্তর হবে সি, উত্তর হবে সি। আমরা অলরেডি দেখাইছি, মনে আছে? একটু আগে দেখাইছিলাম। অর্থাৎ আমার একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সংরক্ষিত এই যে মূলধন, আমি যখন শেয়ার, এই যে বোনাস কি বলে এটা, আমি লভ্যাংশ করে যখন আমি শেয়ার দিব, তখন আমার মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে একবার, কারণ আমার মূলধন বাড়বে এই জন্য। আর সংরক্ষিত মুনাফা থেকে কমে যাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে একবার বৃদ্ধি, একবার হ্রাস। আর যখন একটা জিনিস একবার বৃদ্ধি পায়, একবার হ্রাস পায়, তখন সেটা কি হবে বলুন তো স্যার? তখন সেটার মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসে না। তাহলে বলুন তো উত্তর কোনটা হবে? উত্তর হবে কোনটা? উত্তর হবে কি? উত্তর হবে সি।
উত্তর হবে সি। মালিকানা সত্ত্ব কোনরূপ পরিবর্তন হবে। এটা একটু স্যার স্ক্রিনশট তুলে রাখেন, 4 নাম্বারটা স্ক্রিনশট তুলে রাখেন দ্রুত, একটু স্ক্রিনশট তুলে রাখেন। পারা যাবে স্যার ইনশাল্লাহ? বলেন তো পারবেন কিনা? পারা যাবে? কোনো পরিবর্তন আসবে না, পারা যাবে তো ইনশাল্লাহ না? 4 নাম্বারটাও পারা যাবে। এরপরে এই যে এটা স্যার, এটা বলুন তো সবাই, এটা বলুন তো এটা কি হবে? এটাও সেম স্যার। দেখেন XYZ কোম্পানি 1 লক্ষ টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলো। ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করছে স্যার, খেয়াল করেন, ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করছে। তাহলে এটা যাবে কি হবে বলুন তো স্যার? এই যে 5 নাম্বারটা যাবে কি হবে? ঋণ, অর্থাৎ আমি শেয়ার ইস্যু করছি, মানে যে আমার কাছে টাকা পায় তাকে বলছি যে আমি তোমাকে নগদ টাকা দিব, তোমাকে আমি শেয়ারের মালিকানা দিব। কথা বুঝতে পারছেন? একদম সহজ, ভালো করে খেয়াল করেন। তোমাকে আমি কি দিব? মালিকানা দিব। আমি যখন তোমাকে মানে তাকে আমি মানে এক কথা আমার কোম্পানির মূলধন বাড়বে, আমার দায় কমবে, একদম সহজ। তাহলে কি হবে? সমীকরণে কি প্রভাব পড়বে? তাহলে একদম সিম্পল, মালিকানা সত্ত্বে একবার বাড়বে, আবার দায় কমবে। আমি যেহেতু নতুন করে শেয়ার, মনে রাখবেন নতুন করে শেয়ার ইস্যু করলে কোম্পানির মূলধন বেড়ে যায়, মনে থাকবে। নতুন করে শেয়ার আমি তাকে কি দিচ্ছি? টাকার পরিবর্তে শেয়ার দিচ্ছি। আর শেয়ার যখন আমি দিব তখন সে আমার কোম্পানির মালিক হবে, আর সে আমার কোম্পানির মালিক হলে আমার মূলধন বাড়বে। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? তাহলে মূলধন যদি বাড়ে মালিকানা সত্ত্ব বাড়বে, তাহলে কি হবে স্যার বলুন তো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং দায়ের আসবে। উত্তর হবে কোনটা? ডি। বুঝা গেছে স্যার? পারা যাবে? 5 নম্বর উত্তর হবে কি? 5 নম্বর উত্তর হবে কি? ডি। 5 নম্বর উত্তর হবে ডি। ওকে, 5 নম্বর উত্তর হবে কি স্যার বলুন তো? ওকে, এরপরে স্যার নেক্সটে কি আছে স্যার? এটা একটু বলেন আমার, এটা আজকে করে লাস্ট। এটাও পারা যাবে, এটা মোটামুটি। এটা তো পারবেন না? এই যে দেখেন, ABC কোম্পানি XYZ কোম্পানি থেকে 6,600 টাকার সরঞ্জাম নগদে ক্রয় করে। ABC কোম্পানি সমীকরণ থেকে XYZ কোম্পানি থেকে 600 টাকার সরঞ্জাম নগদে ক্রয় করে। তাহলে স্যার দেখেন, আমি দেখেন এটা কি হবে স্যার বলুন তো একটু দ্রুত আমাকে। 6 নাম্বারটা দেখেন, সরঞ্জাম ক্রয় করছে নগদে। তাহলে আমার দেখেন তো, আমার একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস, তাহলে কোনো প্রকার কি হবে? পরিবর্তন হবে না স্যার। দেখেন আমার একটা সম্পদ বৃদ্ধি পাবে না, যে কোনো সম্পদের মধ্যে কোনো প্রকার পরিবর্তন হবে না। কারণ কেন আমি এটা বলে দিচ্ছি, কারণ দেখেন স্যার আমার থেকে নগদ নামক সম্পদ কি গেছে, চলে গেছে, আসছে কি সরঞ্জাম নামক সম্পদ। তাহলে একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস, কোনো প্রকার চেঞ্জ আসবে না। ঠিক আছে? ওকে, এরপরে স্যার দেখেন তো, ভেরি গুড ভেরি গুড তাসমু। এরপরে স্যার দেখেন, এরপরে স্যার এটা একটু আমাকে বলুন তো স্যার, এটা করে আজকে আমাদের ইনশাল্লাহ শেষ করে দিতে হবে। আমাদের এরপরে ইংরেজি ক্লাস আছে, এটা দ্রুত বলুন তো এটা কি হবে? এটা একটু বলুন তো স্যার কি হবে এটা? উত্তরা কোম্পানি 2013 সালে সম্পত্তি হ্রাস পায় 80,000 টাকা, দায় বৃদ্ধি পায় 30,000 টাকা, মালিকানা সত্ত্ব কত টাকা? এটা তো আমরা পারার কথা এখন, এটা একটু আগে করাইছিলাম। সাত নম্বর উত্তর কি হবে? এই যে সম্পত্তি হ্রাস পাইছে, তাহলে আগের মতো আমার যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব কি পাবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, একটু আগে পড়াইছি। আবার দায় যদি বৃদ্ধি পায়, তাহলে যদি কি পায়? যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব কি পাবে স্যার বলুন তো? হ্রাস পাবে। তাহলে অর্থাৎ আমার সম্পত্তি হ্রাস পাইলেও মালিকানা সত্ত্ব কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। আবার যদি বৃদ্ধি পায় তখন মালিকানা সত্ত্ব কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। অর্থাৎ কি হবে স্যার বলুন তো? 80,000 টাকা এবং 30,000 টাকা দুটোটা যোগ করলে কত হবে? দুটোটা দিয়ে আমার মালিক সত্ত্ব হ্রাস পাচ্ছে। তাহলে কি হবে স্যার বলুন তো? 80,000 টাকা এবং 30,000 টাকা যোগ করলে কত হবে? 1,30,000। এর উত্তর হবে কত? 1,30,000। 1,30,000 কোথায় আছে বলুন তো? স্যার 1,10,000 টাকা হ্রাস পাবে। উত্তর হবে ডি। ঠিক আছে? তো হচ্ছে আসলে আমাদের এরপরে ইংরেজি ক্লাস আছে, আমাদের ক্লাসটা আজকে শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ এভাবে আমাদের ক্লাস হবে। আর আপনাদের দোয়া করবো আপনাদের জন্য আল্লাহ তাআলা বুঝ জ্ঞান দান করে। আরও যদি মানে পড়াশোনার প্রতি যে স্প্রিয়াটা নষ্ট হয়ে গেছে সবার দেখতে পাচ্ছি, ক্লাসের অবস্থা, স্টুডেন্টদের অবস্থা। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, সমীকরণে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। সমীকরণের নামে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার না।